আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি 26 ব্যাচের স্টুডেন্টরা, আজকের এই ক্লাসে হচ্ছে আমরা তোমাদের বল চ্যাপ্টারের সিকিউ সলভিং এর সর্বশেষ লেকচার করব। মানে আগে একটা লেকচার নিয়েছিলাম, ওইটা ছিল পার্ট 1, এটা হচ্ছে পার্ট 2, মানে সিকিউ সলভিং এর। বাট এমনিতে যদি টোটাল লেকচার হিসাব করি, এটা হচ্ছে তোমাদের বল চ্যাপ্টারের লেকচার 5। সো এই ক্লাসটা নিলে মূলত বল চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। বাট সংক্ষিপ্ত প্রশ্নগুলা হচ্ছে আসলে পড়ানো হয়ে গেছে, এগুলোর মধ্যেই হয়ে গেছে। বাট তারপরেও সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলাদা একটা ক্লাস নিব। তো আগে হচ্ছে আমরা এই সিকিউটা শেষ করে দিই, ঠিক আছে? তো দেখো এখানে কি বলছে ভাই, এখানে বলছে আমরা দেখি সিলেট বোর্ড 20, এটা হচ্ছে মনে আছে আমি স্কিপ করছিলাম এবং বলছিলাম এটা পরে করাবো তোমাদের সিকিউতেই, যে চলে আসছি আমরা করে। দেখো বলছে একটা 5000 কেজি বরের গাড়ি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে 50 সেকেন্ডে এর বেগ 50 মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড হয়েছে। এই ত্বরণে 1 কিলোমিটার চলার পর 6000 কেজি বরের একটা স্থির গাড়ির সাথে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষের পর গাড়ি দুটি একত্রে 9 মিটার পার সেকেন্ড বেগে চলতে থাকে। সো আমরা যেটা দেখতেছি বলছে গাড়িটির ত্বরণ নির্ণয় করো। গ নাম্বারে কি বলছে, গাড়িটির ত্বরণ মানে এই যে 5000 কেজি বরের গাড়িটা স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে 50 সেকেন্ডে বেগ 10 মিটার পার সেকেন্ড হয়েছে, এখান থেকে আসলে আমরা ত্বরণটা পাবো। ত্বরণটা ওইখানেই হয়েছে। সো এই ত্বরণটাই আমরা বের করবো, বিকজ স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে 50 সেকেন্ডে 10 মিটার পার সেকেন্ড বেগ হয়েছে আর কি। ত্বরণ বের করবো। দেখো সে স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করছে, দ্যাট মিনস তার আদি বেগ ইউ সমান 0 মিটার পার সেকেন্ড। বুঝা গেছে? ওকে, তো কত সেকেন্ডে বেগ 10 মিটার পার সেকেন্ড হয়েছে? 50 সেকেন্ডে। দ্যাট মিনস টাইমটা হচ্ছে তার 50 সেকেন্ড, ঠিক আছে? তার শেষ বেগটা কত হয়েছে ভাইয়া? 50 সেকেন্ডে বেগটা হয়েছে 10 মিটার পার সেকেন্ড। 10 মিটার পার সেকেন্ড বের করতে বলছে কি ত্বরণ। কত ইজি, ত্বরণ বি মাইনাস ইউ বাই টি, সব দেওয়া আছে, বের করে ফেলো। বি হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, আদি বেগ 0, টি কত? টি হচ্ছে 50 সেকেন্ড। তো এটা হিসাব করলেই বের হয়ে যাবে, ঠিক আছে? সো ক্যালকুলেটরটা এখানে। হাসিব কলম আরেকটা ছিল না, স্টুডিওর কলম আরেকটা ছিল না, মানে বোর্ডের, ওইটা একটু দাও আমাকে। ওকে, সো এটা আসতেছে 10/50, 0.2 মিটার পার সেকেন্ড। কত আসছে? ত্বরণটা আসছে আমাদের 0.2 মিটার পার সেকেন্ড, সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে? এইটা বুঝতেছো? ওকে, এবারে এটা আনসার শেষ। গাড়িটির ত্বরণ নির্ণয় করা খুব। সো এইবারে এটার ঘ নাম্বারটা দেখো। সো ঘ নাম্বারে বলছে সংঘর্ষের ফলে গাড়ি দুটির ভরবেগের পরিবর্তন সমান ও বিপরীত না হওয়ার কারণ বিশ্লেষণ করো। বলছে যে সংঘর্ষের ফলে গাড়ি দুটার ভরবেগের পরিবর্তন সমান হয় নাই এবং বিপরীত হয় নাই, এটার কারণ বিশ্লেষণ করতে। আগে যে সমান হয় নাই এটা আমরা দেখি। সো এটা আমরা কেমনে দেখবো? সো ভালো করে বুঝো। বলছে গাড়ি দুইটার ভরবেগের পরিবর্তন, মানে মনে করো এটা হচ্ছে আমাদের একটা গাড়ি যেটা M1, ঠিক আছে? তো ভরবেগের পরিবর্তনের সূত্র আমরা জানি। ভরবেগের পরিবর্তন মানে হচ্ছে তার শেষ ভরবেগ মাইনাস তার আদি ভরবেগ, এটাই ভরবেগের পরিবর্তনের সূত্র। তো একটা গাড়ি যদি M1 হয়, ঠিক আছে, তার আদি বেগ যদি U1 হয়, ঠিক আছে, এবং সংঘর্ষের পরে যদি তার বেগ B1 হয় বা যাই হোক, তাহলে তার ভরবেগের পরিবর্তন কি হবে? যদি রেল P1 হয়, এটা হবে তার শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ। এটাই তো ভরবেগের পরিবর্তন। সো বলছে গাড়ি দুইটার ভরবেগের পরিবর্তন সমান ও বিপরীত না হওয়ার কারণ। সো গাড়ি দুইটার ভরবেগের পরিবর্তন মানে প্রথম গাড়ি ভরবেগের পরিবর্তন বের করবা, দ্বিতীয় গাড়ি ভরবেগের পরিবর্তন বের করবা, এবং এই দুইগুলা সমান হয় কিনা এগুলা দেখবা। সো ফার্স্টে দেখো, আমরা যদি প্রথম গাড়ির ভরবেগের পরিবর্তন বের করতে চাই, তার কি লাগবে? মনে করো শেষ বেগ লাগবে, ভর তো অবভিয়াসলি লাগবে, এবং আদি বেগ লাগবে। তো আমরা এই ইয়েটাতে দেখছি যে 5000 কেজি বরের গাড়ি 6000 কেজি বরের আরেকটা গাড়িকে ধাক্কা দিছে, এবং সংঘর্ষের পর গাড়ি দুইটা একত্রে 9 মিটার পার সেকেন্ড বেগে চলছে। দ্যাট মিনস এই যে 9 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে তাদের মিলিত বেগ। মিলিত বেগ মানে কি? এটা হচ্ছে প্রথম গাড়িরও বেগ, শেষ গাড়িরও বেগ, প্রথম গাড়িরও বেগ, দ্বিতীয় গাড়িরও বেগ, এটা তাদের মিলিত বেগ। দ্যাট মিনস এখানে এই বি নিয়ে ঝামেলা নেই, মানে শেষ বেগ হচ্ছে এখানে আমরা আগে থেকেই পেয়ে গেছি, ঠিক আছে? বাট প্রথম গাড়ির আদি বেগটা কি আমরা আদৌ জানি? দেখো এই E1 মানে কি? সংঘর্ষের পূর্বের তার বেগ যেটা, এটা মানে সংঘর্ষ হবে, এই হওয়ার মুহূর্তে সংঘর্ষ যে বেগে হইছে ওই বেগটা হচ্ছে আদি বেগ, এবং সংঘর্ষ হওয়ার পরে যে বেগটা পাই ওটা হচ্ছে শেষ বেগ, ঠিক আছে? মানে B1, আর আদি বেগটা হচ্ছে E1 বা U2 B2, সেম জিনিসই আর কি, বুঝছো? সেম সংজ্ঞাটা। তো এখানে আমরা দেখতেছি একটা 5000 কেজি বরের গাড়ি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে 50 সেকেন্ডে এর বেগ 10 মিটার পার সেকেন্ড হয়েছে, এবং এই ত্বরণে সে 1 কিলোমিটার গেছে। 1 কিলোমিটার যাওয়ার পর সে 6000 কেজি বরের একটা স্থির গাড়ির সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছে। তো ভালো করে বুঝো, সে স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে একটা নির্দিষ্ট ত্বরণে 1 কিলোমিটার গেছে।
1 কিলোমিটার যাওয়ার পরে 6000 কেজি বরের একটা গাড়ির সাথে সে কি করছে, সংঘর্ষে লিপ্তেছে। দ্যাট মিনস ওই 1 কিলোমিটার যাওয়ার পরে যে ব্যাগটা পাইছে ওই ব্যাগটা দিয়েই তো সে সংঘর্ষে লিপ্ত হবে। দ্যাট মিনস ওই ব্যাগটাই হচ্ছে আমাদের U1, ঠিক আছে, প্রথম গাড়ির সংঘর্ষের পূর্বের ব্যাগ। এই 1 কিলোমিটার যাওয়ার পর যে ব্যাগটা পাবে এটা হচ্ছে আমাদের প্রথম গাড়ির সংঘর্ষের পূর্বের ব্যাগটা, U1টা, ঠিক আছে। 1 কিলোমিটার যাওয়ার পরে যে ব্যাগটা পাবে ওই ব্যাগটার দ্বারাই সে 6000 কেজি বরের গাড়িকে ধাক্কা দেবে। তো 6000 কেজি বরের গাড়ি এটা যদি M2 হয় তাহলে সে কিন্তু দেখো যখন ধাক্কা দেয় এই গাড়িটা 6000 কেজি বরের গাড়িটাকে ধাক্কা দেয় তখন 6000 কেজি বরের গাড়িটা স্থির ছিল, এটা স্থির ছিল। দ্যাট মিনস এটার U2 আমরা পেয়ে গেছি 0 মিটার পার সেকেন্ড, ঠিক আছে, U2 0 মিটার পার সেকেন্ড, বাট U1 এখনো জানি না, ঠিক আছে। এই যে 5000 কেজি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করছে মানে এটা তার U1 না, ধাক্কা দিছে সংঘর্ষে যখন লিপ্ত হয়েছে এর আগ মুহূর্তে যে ব্যাগটা ছিল ওটা U1। তার ক্ষেত্রে দেখো আমরা আগে থেকেই তার ত্বরণ পেয়ে গেছি 0.2 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তো সে কি করছিল, স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করছিল এবং সে যাত্রা শুরু করে 50 সেকেন্ডে 10 মিটার পার সেকেন্ড বেগ হয়েছিল এবং এই ত্বরণে 1 কিলোমিটার গেছে, মানে ওই যে স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করছিল, ঠিক আছে। তো এখানে তো তার ত্বরণ কত হয়েছে 0.2 মিটার পার সেকেন্ড, মানে এই যে 50 সেকেন্ডে 10 মিটার পার সেকেন্ড বেগ হয়েছে ওই তথ্য থেকে তার ত্বরণ কত হয়েছে 0.2 মিটার পার সেকেন্ড, ওই ত্বরণে সে 1 কিলোমিটার পথ গেছে, ঠিক আছে। তো তার স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করছে 1 কিলোমিটার পথ গেছে, ভালো করে বুঝো। তো তার আদি বেগ এইখানে দেখো 0 মিটার পার সেকেন্ড। আমরা বের করব এই 1 কিলোমিটার যাওয়ার পর তার বেগ কত, 1 কিলোমিটার যাওয়ার পর বেগ আমরা জানি না, এটা বের করব। ত্বরণ আমরা পেয়ে গেছি 0.2 মিটার পার সেকেন্ড স্কয়ার এবং সে গেছে, সে দূরত্ব অতিক্রম করছে 1 কিলোমিটার মানে হচ্ছে 1000 মিটার। কত মিটার, 1000 মিটার। তো দেখো যেহেতু এখানে টাইম নাই, টাইম না থাকলে আমরা কোন সূত্র ইউজ করি, b স্কয়ার = u স্কয়ার + 2as, এটা সব সময় জানো, তো আমরা এটা ইউজ করব। আমরা জানি b স্কয়ার = u স্কয়ার + 2as, ঠিক আছে, এইটা হচ্ছে আমরা জানি b স্কয়ার = u স্কয়ার + 2as। তো এইবার ভালো করে দেখো আমরা কি বের করব শেষ বেগ, তো b = √u স্কয়ার + 2as। তো এখান থেকে দেখো √u কত, তার আদি বেগ 0 মিটার পার সেকেন্ড, 2 ইন্টু ত্বরণ হচ্ছে 0.2 আর দূরত্ব হচ্ছে 1000 মিটার। তো এটা যদি হিসাব করি আমরা কত পাই দেখি, √20 মিটার পার সেকেন্ড। তো তার বেগটা আসলো 20 মিটার পার সেকেন্ড, মানে এই 1 কিলোমিটার যাওয়ার পরে প্রথম গাড়ির বেগ হবে 20 মিটার পার সেকেন্ড। সো ওই 20 মিটার পার সেকেন্ড বেগেই কিন্তু সে এই গাড়িটাকে ধাক্কা দিবে, স্বাভাবিক, 1 কিলোমিটার যাওয়ার পরেই এই গাড়িটাকে ধাক্কা দিছে। তো আমরা এই যে বিটা পাইছি এটা আসলে এই প্রথম গাড়ির ক্ষেত্রে কি U1, মানে এই বেগেই সে এই দ্বিতীয় গাড়িটাকে ধাক্কা দিবে। সো এখানে যদি আমরা হিসাব করতে চাই দেখো, সো আমরা এখানে যদি লিখি, সো এখানে M1 তো পাইলাম 5000 কেজি, ঠিক আছে। U1 যেটা, এটা এখন যেটা পাইছি এটা 20 মিটার পার সেকেন্ড, বিকজ এই ব্যাগটাতেই ধাক্কা দিবে। M2 হচ্ছে 6000 কেজি দ্বিতীয় গাড়ির ভর, এবং দ্বিতীয় গাড়িটাকে যখন ধাক্কা দেওয়া হয় তখন তার বেগ ছিল 0 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এবং এর পরে সংঘর্ষের পরে তারা মিলিত বেগে চলছে, এই মিলিত বেগটা হচ্ছে 9 মিটার পার সেকেন্ড। তো এবার যদি আমরা গাড়ি দুইটার ভরবেগের পরিবর্তন কাউন্ট করি তাহলে প্রথম গাড়ির ভরবেগের পরিবর্তন কি হবে, দেখো প্রথম গাড়ির ভরবেগের পরিবর্তন, সো প্রথম গাড়ির ভরবেগের পরিবর্তন কত হবে, সো প্রথম গাড়ির ভরবেগের পরিবর্তন যদি আমরা ΔP1 ধরি তো এই ভরবেগের পরিবর্তনটা হবে দেখো তার শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ, এটাই তো এরকমই সূত্র হওয়ার কথা। বাট এখানে তো তার মানে তারা হচ্ছে সংঘর্ষের পর মিলিত বেগে গেছে, দ্যাট মিনস এখানে B1 B2 নাই, দুইটাই হচ্ছে B1 বলতে কিছু নাই, এটা B হয়ে গেছে। তো এইটা হচ্ছে প্রথম গাড়ির ভরবেগের পরিবর্তন, শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ। সো এটা হিসাব করতে পারো 5000, B হচ্ছে 9, M1 হচ্ছে 5000, U1 হচ্ছে 20। তো এটা হিসাব করলে কত আসে দেখো, সো এটা আসতেছে -55,000, ঠিক আছে, -55,000 কেজি মিটার পার সেকেন্ড, এটা আসছে তার ভরবেগের পরিবর্তন, ঠিক আছে, ওকে। আচ্ছা, সো এখানে চিহ্নটা কিন্তু ম্যাটার করতেছে না, ভরবেগের পরিবর্তন হয়েছে, বাট আমরা যদি অ্যামাউন্টের ক্ষেত্রে হিসাব করি, আমরা কি দ্বিতীয় গাড়ির ভরবেগের পরিবর্তন বের করি। সো দ্বিতীয় গাড়ির
ভরবেগের পরিবর্তন। তো দ্বিতীয় গাড়ির ভরবেগের পরিবর্তন কি হবে? এটা হবে ডেল পি টু। তো এটার ক্ষেত্রে সূত্র কি হবে? এই যে m2 v2 মাইনাস m2 e2, এটাই তো। বাট v2 তো নাই, ডিরেক্ট আমরা মিলিত বেগ ইউজ করতেছি। সো এটার পর ছিল 6000, আর বেগ ছিল হচ্ছে আমাদের কত? মিলিত বেগ 9 ছিল, 9 মিটার পার সেকেন্ড। বাট এটার আদি বেগ u2 ছিল 0। তো এটা যদি হিসাব করি আমরা কত পাই? 6000 ইন্টু 9, সো 54000 মিটার পার সেকেন্ড, 54000 কেজি মিটার পার সেকেন্ড। তো তুমি দেখো তাদের ভরবেগের মানে এটা কি সমান হয়েছে? দেখো তাদের ভরবেগের পরিবর্তন এই ডেল পি ওয়ান, তুমি চিহ্ন বাদ দিয়ে অ্যামাউন্টটাও যদি হিসাব করো, ঠিক আছে, চিহ্নটা জাস্ট দিক বুঝাইতেছে, সো ওইটা এখানে ম্যাটার করতেছে না। অ্যামাউন্টটাও যদি দেখো সমান হয় নাই, তাদের ভরবেগের পরিবর্তন, গাড়ি দুটার ভরবেগের পরিবর্তন সমান হয় নাই। এর কারণ কি হইতে পারে? এর কারণ হইতে পারে এই যে বাকি যে 1000, মনে করো এইটারও ভরবেগের পরিবর্তন 55000 হওয়ার কথা, বাকি 1000 মনে করো ওই যে যান্ত্রিক আরও যে শক্তিগুলো আছে ওইগুলাতে মানে হয়ে গেছে, ইউজ হয়ে গেছে, লাইক শব্দ, তারপরে হচ্ছে মনে করো আরও যেগুলো আছে আর কি। তো যেহেতু গাড়ি সংঘর্ষ হয়েছে ওইখানে বাকিগুলা তাদের মনে করো ঘর্ষণ শব্দ ওইগুলাতে হচ্ছে বিকৃত হয়ে গেছে বা হারাই গেছে, ঠিক আছে। তো এইটাই তো, ওকে, তো এইটাই গাড়ির ভরবেগের পরিবর্তন সমান ও বিপরীত না হওয়ার কারণ। তো সমান হয় নাই কেন? বাকি যে 1000 ওইটা কি হয়েছে? ঘর্ষণ, শব্দ বা বিকৃতি, স্থিতিস্থাপকতা এইগুলোর মধ্যে হচ্ছে হারিয়ে গেছে। এটা উল্লেখ করলেই হয়ে যাবে, আর কিছু লাগবে না। এটা মূল থিমটা ছিল এইটাই। আচ্ছা, এটা আমি একবার করতে নিয়েছিলাম মেবি। ওকে, সো এরপরে দেখো এটা অনেক ভালো একটা ম্যাথ। 240 কেজি বরের একখানি স্থিরভাবে ভাসমান ছোট নৌকার দুই প্রান্তে দুইজন সাঁতারু দাঁড়িয়ে আছে। তাদের বোর্ড 40 কেজি ও 70 কেজি। সাঁতারুদ্বয় প্রত্যেকে একসাথে 4 মিটার পার সেকেন্ড আনুভূমিক বেগে নৌকা থেকে ঝাঁপ দেয়। নৌকাটি গতিশীল হয়ে সমবেগে চলতে থাকলে, আচ্ছা বাকিটুকু বাদ দাও, এই ঝাঁপ দেওয়া পর্যন্ত থাকো। নৌকাটি কোন দিকে কত বেগে গতিশীল হবে? দেখো খুব সুন্দর একটা কোয়েশ্চেন, তুমি ভালো করে ফিল করো জিনিসটা। একটা নৌকা আছে, থিঙ্ক অ্যাবাউট দ্যাট, এটা একটা নৌকা। তো নৌকার এই প্রান্তে একজন সাঁতারু দাঁড়িয়ে আছে, এই প্রান্তে একজন সাঁতারু দাঁড়িয়ে আছে, ঠিক আছে। তো 240 কেজি পরের একখানে স্থিরভাবে ভাসমান নৌকা। আমি যে নৌকার বরকে ধরলাম m1 মনে করেছে আমাদের 240 কেজি। এই সাঁতারুটাকে ধরলাম হচ্ছে আমরা m2, এই সাঁতারুকে ধরলাম হচ্ছে আমরা m3। সো m2 কত? সো একজন সাঁতারুর বড় হচ্ছে 40 কেজি, ধরলাম এটা হচ্ছে 40 কেজি, ঠিক আছে। m3 কত? m3 হচ্ছে এটা 70 কেজি। এই সাঁতারুর বড়টা ধরলাম আমরা 70 কেজি, ঠিক আছে। ব্যাপারটা বুঝছো? তো এইবারে প্রত্যেক সাঁতারু একসাথে 4 মিটার পার সেকেন্ড আনুভূমিক বেগে নৌকা থেকে ঝাঁপ দিছে। দ্যাট মিনস এই সাঁতারু যদি ঝাঁপ দেয় সে কি এই দিকে ঝাঁপ দিবে নাকি এই দিকে ঝাঁপ দিতে? অবভিয়াসলি নৌকার বাইরের দিকে ঝাঁপ দিবে। তো এই সাঁতারু কি করছে? 4 মিটার পার সেকেন্ড বেগে এই দিকে সে ঝাঁপ দিছে, ঠিক আছে, নৌকা থেকে লাফ দিছে। একই সাথে এই সাঁতারুটাও 4 মিটার পার সেকেন্ড বেগে সে কি এই দিকে ঝাঁপ দিয়ে আবার নৌকায় পড়বে? অবভিয়াসলি না। নৌকা থেকে ঝাঁপ দিছে মানে কি নৌকার বাইরে ঝাঁপ দিছে, সে এই দিকে ঝাঁপ দিবে। বুঝতে পারছো ব্যাপারটা? তোমাকে বলছে নৌকার বেগ কত হবে, মানে এই ঝাঁপ দেওয়ার পরে নৌকার বেগটা কত হবে। তো ফার্স্টে যারা নৌকাও স্থির ছিল, দেখো এখানে স্থিরভাবে ভাসমান ছোট নৌকা। স্থিরভাবে ভাসমান নৌকা মানে নৌকা যদি স্থির থাকে ওই সময় এই সাঁতারুটাও স্থির ছিল, এই সাঁতারুটাও স্থির ছিল, ওরা স্থির ছিল। মানে তুমি যদি আদিবেগ ধরতে চাও, u1 u2 u3 সবাই স্থির ছিল। দ্যাট মিনস এই সবগুলোই ছিল তাদের 0 মিটার পার সেকেন্ড, আদি কোনো বেগই ছিল না, ঠিক আছে। বাট এরা লাফ দিছে, এরা কি করছে? লাফ দিছে। তো এরা লাফ দেওয়ার পরে নৌকার কি বেগ হয়েছে এটা আমরা দেখবো আর কি। সো এরা লাফ দিছে, আদি বেগ ছিল না, পরে লাফ দিছে। সো লাফ যেই বেগ দিয়ে দিছে, সো এটার বেগ যদি b1 হয় তাহলে অবভিয়াসলি এটা b2। আচ্ছা b1 না কেন? কজ আমরা করছি, কি করছি, নৌকারটাকে হচ্ছে আমরা m1 ধরছি, তাইলে নৌকার বেগটা হবে b1, ঠিক আছে। এবং এটার বেগ, এটা যেহেতু m2 ধরছি এটার বেগ হবে b2, এটা যেহেতু m3 ধরছি এটার বেগ হবে b3। সেখানে একটা বুঝার ব্যাপার আছে। দেখো এখানে এই যে b2 যেটা লোকের বেগ, ঠিক আছে,
এই যে এই লোকের বেগ এটা যদি 4 মিটার পার সেকেন্ড হয়, পজিটিভ 4 মিটার পার সেকেন্ড হয়, তাহলে B30 যেটা এটা কত হবে দেখো। এই দিকটাকে আমরা কি ধরছি, পজিটিভ ধরছি। এই দিকে যে চাপ দিছে এই দিকটাকে পজিটিভ ধরছি, দ্যাট মিন্স এই দিকটা হচ্ছে পজিটিভ। তো এই সাঁতারুটা এই দিকের চেয়ে উল্টা দিকে চাপ দিতেছে না, মানে যে দিকটাকে আমরা এখানে পজিটিভ ধরছি তার উল্টা দিকে এটা চাপ দিতেছে, উল্টা দিকে। ভালো করে বুঝো, এই দিকটাকে পজিটিভ ধরছি তাহলে এই দিকটা নেগেটিভ, তাহলে এখানে এই সাঁতারুর বেগটা কি হবে, -4 মিটার পার সেকেন্ড। তো সহজ বেশি হিসাব, এইটা প্লাস দিলে এটা মাইনাস হবে, এটা প্লাস দিলে এটা মাইনাস হবে, ঠিক আছে। মানে এখানে দিকটা হচ্ছে ম্যাটার করতেছে। সে এই দিকে চাপ দিছে, এটাকে আমরা পজিটিভ ফার্স্টে ধরছি, তাহলে এটাকে নেগেটিভ ধরতে হবে, এটাকে নেগেটিভ ধরলে এটাকে পজিটিভ ধরতে হবে, বিকজ দুইটা দুই দিকে। এই দিকের ব্যাপারটা আগেও বুঝছো। তো আমরা বের করবো কি, নৌকার বেগ কত, মানে তারা চাপ দেওয়ার পরে নৌকা কোন দিকে কত বেগে চলবে, নৌকার বেগটা কত, এটা আমরা বের করবো। সো আমরা ভরবেগের সূত্র, সংরক্ষণশীলতার সূত্র অনুযায়ী জানি যে পূর্বের ভরবেগ আর পরের ভরবেগ সমান হয়েছে, এখানে সংঘর্ষ হয় নাই, বাট চাপ দেওয়ার পূর্বের ভরবেগ এবং চাপ দেওয়ার পরের ভরবেগ এই দুইটা অবভিয়াসলি সমান হবে। তো চাপ দেওয়ার পূর্বের ভরবেগ যদি আমরা দেখি তাহলে m1u1 প্লাস m2u2 প্লাস m3u3, এখানে তিনটা জিনিস আছে, শুধুমাত্র লুকগুলো আছে যে তাও না, নৌকাও আছে। সো এখানে m1u1 m2u2 m3u3 সব আছে, এবং চাপ দেওয়ার পরে কি হবে, m1v1 m2v2 প্লাস m3v3, ঠিক আছে, বুঝতে পারছো? ওকে, তো এখান থেকে ভালো করে বুঝো, এখান থেকে m1 u1 এই সব যেহেতু জিরো, তাহলে এটা জিরো হয়ে যাবে, এখানে u1 u2 u3 যেহেতু সব জিরো, তাহলে টোটাল জিরো হয়ে যাবে। এখানে দেখো m1 কত, m1 হচ্ছে নৌকার ভর 240 কেজি, আর আমরা v1টা বের করতেছি। m2 কত, m2 হচ্ছে এই যে এই সাঁতারুর ভর 40 কেজি, সে কত বেগে চাপ দিছে, 4 মিটার পার সেকেন্ড বেগে। m3 কত, m3 হচ্ছে 70 কেজি, এবং সে কত বেগে চাপ দিছে, -4। দেখো m3-র B3 যেটা আমরা -4 পেয়েছিলাম, ঠিক আছে, 4 মিটার পার সেকেন্ড বেগে চাপ দিছে, বাট তার দিকটা উল্টা হয়ে গেছে এটার তুলনায়, এই জন্য মাইনাস। তো এটা যদি আমরা হিসাব করতে যাই কি হবে দেখো, এই দিকটাকে এই সবকে এই পাশে, বাকি সবকে এই পাশে লিখতেছি, মানে সাইড চেঞ্জ করতেছি। 240 B1 4 4 16 160 প্লাসে মাইনাসে মাইনাস, 4 7 28 280 জিরো আসতেছে, ঠিক আছে। তো এবার আমরা কি করব দেখো, 240 B1 ছিল, এটা যদি হিসাব করি 160 এর 280, তাহলে 280 থেকে যদি আমরা 160 বিয়োগ দিই, ওইটা আসতেছে 120, -120, ওই পাশে গেলে +120 হয়ে যাবে, -120 ওই পাশে গেলে +120 হয়ে যাবে। সো এখান থেকে B1 পাবো 120 ডিভাইডেড বাই এই 240, ওটা কত আসে দেখো, 120 ডিভাইডেড বাই 240, এটা আসতেছে আমাদের 0.5 মিটার পার সেকেন্ড, 0.5 মিটার পার সেকেন্ড এটাই আসছে, ঠিক আছে, 0.5 মিটার পার সেকেন্ড। আশা করি বুঝতে পারছো। সো এই যে 0.5 মিটার পার সেকেন্ড আসে, এটা কিসের বেগ আসে, নৌকার বেগ। সে চাপ দেওয়ার পর নৌকাটা এত মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হবে, বিয়নটা নৌকার বেগ ছিল, বাট এটা কি আসছে, পজিটিভ আসছে। ভালো করে বুঝো, এই পজিটিভ মানে কি, পজিটিভ কোন দিকটাকে ধরছিলাম, এই দিকটাকে পজিটিভ ধরছিলাম, পজিটিভ কি এই দিকটা। তো তাইলে নৌকা আসলে কোন দিকে যাবে বলো, পজিটিভ দিক মানে কি, এই লোকটার ভর ছিল 40 কেজি, 40 কেজি ভরের সাঁতারুটা যেই দিকে চাপ দিছে এই দিকে নৌকাটা যাবে। নৌকাটা কোন দিকে কত বেগে গতিশীল হবে এটা বের করতে বসে। তো নৌকার বেগ কত, নৌকাটা দেখো, নৌকাটি 0.5 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হবে, যেটা বের হয়েছে এটা, নৌকাটি 0.5 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হবে, এই বেগে সে কি হবে, গতিশীল হবে, নৌকাটি এত মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হবে, নৌকাটি কি হবে 0.5 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হবে। সো গতিশীলটা সে কোন দিকে হবে বলো, গতিশীল কোন দিকে হবে, 40 কেজি ভরের লোকের দিকে, ঠিক আছে, এই দিকে সে হচ্ছে গতিশীল হবে। ব্যাপারটা বুঝতে পারছো, 40 কেজি ভরের লোক যেই দিকে বা সাঁতারু যেই দিকে চাপ দিছে ওই দিকে যাবে, কেননা এই বেগটা পজিটিভ, আর পজিটিভ দিকটা আমরা ধরছিলাম কোনটা, এই যে এইটা B2 মানে কি, এই যে M2 যে সে যেই দিকে লাভ দিছে ওই দিকটা, ঠিক আছে, বুঝতে পারছি? ওকে, আই থিঙ্ক বুঝতে পারছো। নৌকার এটা কই কি, এটা হচ্ছে আলাদা একটা সৃজনশীল না, ইম্পর্টেন্ট, ভালো একটা ম্যাথ ধরে রাখছি তোমাদের জন্য, অনেক ভালো একটা ম্যাথ।
আমার এরপরের কাহিনী হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে কি নৌকাটি গতিশীল হয়ে সমবেগে চলতে থাকলে 20 মিনিটে যে দূরত্ব অতিক্রম করে স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে 30 কেজি বরের একটা বস্তু 15 সেকেন্ডে ওই একই দূরত্ব অতিক্রম করে। তো দ্বিতীয় ক্ষেত্রে প্রযুক্ত বলের মান কত? আচ্ছা, সো নৌকা যেহেতু গতিশীল হয়ে সমবেগে চলতেছে, তো এখানে কোনো বল প্রয়োগ করা লাগতেছে না, সমবেগে সে চলবেই। সো সমবেগে 20 মিনিটে যে দূরত্ব অতিক্রম করে স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে, দেখো সুষম ত্বরণে 30 কেজি বরের একটা বস্তু 15 সেকেন্ডে কি দূরত্ব অতিক্রম করে। দ্যাট মিনস বল কোনটাতে প্রয়োগ করা লাগছে, যে তোমাকে বলছে দ্বিতীয় ক্ষেত্রে প্রযুক্ত বলের মান। সো দ্বিতীয় ক্ষেত্র মানে এটাই, এই দ্বিতীয় ক্ষেত্রে প্রযুক্ত বল। সো বল আসলে প্রয়োগ করা লাগতেছে এই যে এইটাকে, সে স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে 30 কেজি বরের একটা বস্তু চলতেছে। সো সুষম ত্বরণ সৃষ্টি করতে হলে বল প্রয়োগ করা লাগবে। সো ওই বলটা কত আমরা বের করবো, বা এই কত ত্বরণে সে চললে নৌকাটি 20 মিনিটে যে দূরত্ব অতিক্রম করে সে 15 সেকেন্ডে একই দূরত্ব অতিক্রম করে, এই ত্বরণটা বের করবো। এই ত্বরণটা বের করলেই আমরা বলটা পেয়ে যাবো যে কত বল প্রযুক্ত করা লাগতেছে। তো ফার্স্টে আমরা দেখবো যে এই 20 মিনিটে নৌকা কত দূর যায়। তো দেখো আমরা নৌকার আদি বেগ যেটা যেটা নৌকার, ঠিক আছে, নৌকার আদি বেগ না, নৌকার বেগ বিজিক্যাল আমরা পাইছি 0.5 মিটার পার সেকেন্ড। সো নৌকা যেহেতু সমবেগে যাবে বলছে এবং টি বলছে 20 মিনিট, এই 20 মিনিটকে তুমি সেকেন্ডে নাও, 60 দিয়ে গুণ দিলে সেকেন্ডে যাবে, ঠিক আছে। 20 × 60, এই 60 দিয়ে গুণ দাও, সেকেন্ডে যাবে। কত আসে দেখো, 20 × 60, এটা আসতেছে 1200 সেকেন্ড। কত সেকেন্ড আসতেছে? 1200 সেকেন্ড আসতেছে। টি কত আসতেছে? 1200 সেকেন্ড। ভালো করে বুঝো, টি আসতেছে আমাদের 1200 সেকেন্ড। তো এইবার অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়াল টু যদি বিটি লিখি, তাহলে বি হচ্ছে 0.5 মিটার পার সেকেন্ড, টি হচ্ছে 1200 সেকেন্ড। তো এটা কত আসে দেখো, 600 মিটার। তো নৌকাটা আসলে এই 20 মিনিটে 600 মিটার যাবে। তো আমরা দেখবো এখানে বলছে আরেকটা বস্তু 30 কেজি বরের বস্তু সে 15 সেকেন্ডে ওই একই দূরত্ব যায়। দ্যাট মিনস এই বস্তুটা 15 সেকেন্ডেই 600 মিটার যায়, ঠিক আছে। সো দ্বিতীয় ক্ষেত্রে দেখো আমরা দূরত্ব পেয়ে গেছি 600 মিটার, সে এই 600 মিটারই যাবে, ঠিক আছে। এবং সে কত সেকেন্ডে গেছে? 15 সেকেন্ডে গেছে। ভালো করে বুঝো, সে 15 সেকেন্ডে গেছে এবং তার একটা নির্দিষ্ট ত্বরণ ছিল, আদি বেগ ছিল 0 মিটার পার সেকেন্ড। তো যেহেতু ত্বরণ ছিল, তো এই ত্বরণটা কত আমরা বের করবো, যে সে কত ত্বরণে গেলে আসলে এই 600 মিটার যেতে পারবে। এবং এই ত্বরণটা বের করতে পারলে আমরা পরে বল বের করতে পারবো। আমাদের প্রযুক্ত বল বের করাটাই কাজ। ফার্স্টে আমরা ত্বরণ বের করবো। তো যেহেতু সময় আছে, ত্বরণ আছে, তাহলে আমরা কোন সূত্র ইউজ করবো? এস ইকুয়াল টু ইউ প্লাস হাফ এটি স্কয়ার। স্বাভাবিক, ত্বরণ থাকলেই তো দূরত্বের ক্ষেত্রে এস ইকুয়াল টু ইউ প্লাস হাফ এটি স্কয়ার। এটি যদি সময় না থাকে আমরা বি স্কয়ার ইকুয়াল টু স্কয়ার প্লাস 2as ইউজ করি। তো এখন আমরা জানি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। সো এখান থেকে আমাদের উদ্দেশ্য কি? ত্বরণটা বের করা। মান বসাই দিতে পারি, ঝামেলা নাই। এস 600 মিটার, আদিবেগ হচ্ছে 0, যেহেতু স্থির অবস্থান থেকে এটাকে করছি আমরা, তো এটা 0 হয়। এ বের করবো, টি হচ্ছে কত? টি তো দেওয়াই আছে 15 সেকেন্ড, তো 15 স্কয়ার। তো এটা হিসাব করলে এই পার্টটা যদি হিসাব করি, 15 স্কয়ার মানে হচ্ছে 225, 2 দিয়ে ভাগ করলে আসে 112.5। এটাকে হিসাব করলে আসে 112.5। পরে এ তো আসেই, আর এই যে 600কে আমি এই পাশে লিখলাম, তাহলে এই জিকেল টু মানে ত্বরণটা আসতেছে 600, 112.5 ভাগ দাও, কত আসে? তো এটা আসতেছে আমাদের 5.33 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা আসছে আমাদের ত্বরণ। বাট আমাদের ত্বরণ বের করার উদ্দেশ্য না, যে এই ত্বরণ সৃষ্টি করতে এক্স্যাক্টলি কত বল প্রয়োগ করা লাগছে, ওই বলটা বের করব। তো এখন লিখো অতএব প্রযুক্ত বল এফ ইকুয়াল টু আমরা এম এ জানি, ঠিক আছে। তো এম তো দেওয়াই আছে 30 কেজি বর, তো এম হচ্ছে 30 কেজি বর ছিল বস্তুর, আর ত্বরণ হচ্ছে 5.33। তো এটা যদি হিসাব করো তুমি আসলে এক্সাক্ট মানটা পেয়ে যাবা, বলের মানটা কত, 30 × 5.33। তো এটা আসতেছে 159.9, কি আসতেছে? 159.9 নিউটন। এত নিউটন বল, ঠিক আছে। বলো বুঝছি? বুঝা গেছে? তাইলে হয়েছে বল কত? 159.9 নিউটন। বুঝছি? শেষ।
119.9 আর 160 প্রায় সেম। আচ্ছা, চালের বস্তা সহ একটা ট্রলির ওজন 196 নিউটন। ট্রলিটিকে 2 নিউটন ঘর্ষণযুক্ত কোনো মেঝেতে 10 সেকেন্ডে 50 মিটার দূরত্বে ঠেলে নেওয়া হলো। এরপর প্রযুক্ত বল অপসারণ করা হলো। ট্রলিটির উপর প্রযুক্ত বলের মান বের করতে হচ্ছে। দেখো আমরা জানি প্রযুক্ত বল এফ হইলে আর ঘর্ষণ বল যদি থাকে তাহলে এফ মাইনাস এফ কে ইজিক্যাল টু এম, এই সূত্রটা আমরা জানি। এফ হচ্ছে প্রযুক্ত বল, ঠিক আছে, ঠিক আছে, এফ কে হচ্ছে ঘর্ষণ বল, আর এখানে কার্যকরী বলটাকে বলি হচ্ছে এফ প্রাইম, এটা হচ্ছে কার্যকরী বল, কার্যকরী বল সেটা হচ্ছে এফ প্রাইম, আর এই এফ প্রাইম মানে হচ্ছে এই প্রযুক্ত বল মাইনাস ঘর্ষণ বল, এফ মাইনাস এফ কে, এতটুকু জানি। সো এখানে কার্যকরী বল আসলে কার্যকরী বল বাধ্য বসে, প্রযুক্ত বল কত, প্রযুক্ত বল হচ্ছে এফ, এটা বের করবো। সো এফ মাইনাস এফ কে ইজিক্যাল টু এম এস, প্রযুক্ত বল বের করতে হলে ঘর্ষণ বল, ভর আর ত্বরণ জানা লাগতেছে। সো এখানে আমরা কি কি জানি, এটা ট্রলির ওজন দেওয়া আছে, ভর দেওয়া নাই, ত্বরণও দেওয়া নাই, দ্যাট মিনস আমাকে ভর আর ত্বরণ বের করতে হবে। ঘর্ষণ বল অলরেডি জানি যে ঘর্ষণযুক্ত মেঝেতে এত নিউটন ঘর্ষণযুক্ত মেঝেতে, এটা হচ্ছে তার ঘর্ষণ বল, ঠিক আছে। ওজন থেকে তার ভর বের করতে পারবো। দেখো সো এখানে তার ওজন, এখানে বস্তুর ওজন, দেখো ওজন ডাব্লিউ সমান কত দেওয়া আছে, 196 নিউটন। এই ডাব্লিউ সমান আমরা জানি এমজি, এটা সমান 196, এখান থেকে তোমার ভরটা চলে আসবে, এম সমান কত আসবে 196, জিটা নিচে ভাগ হয়ে আসলো, জি এর মান হচ্ছে 9.8। তো এটা হিসাব করো, হেই কই গেছে, তো এটা আসতেছে আমাদের 20 কেজি। কত কেজি আসতেছে, ভরটা আসতেছে 20 কেজি, বুঝতেছো? তো ভর পেয়ে গেলাম, এইবার ত্বরণ বের করতে হবে। ত্বরণ কেমনে পাবো, ত্বরণ পাবো দেখো, ঘর্ষণযুক্ত মেঝেতে 10 সেকেন্ডে 50 মিটার দূরত্বে ঠেলে নেওয়া হয়েছে। তো 10 সেকেন্ডে কি করছে, 50 মিটার দূরত্ব অতিক্রম করছে, এটা বলতে পারো। চালের বস্তার সহ একটা ট্রলির ওজন 196 নিউটন। সো ট্রলিটিকে 2 নিউটন ঘর্ষণযুক্ত কোনো মেঝেতে 10 সেকেন্ডে 50 মিটার দূরত্ব ঠেলে নেওয়া হয়েছে। দ্যাট মিনস আমরা যে বল প্রয়োগ করতেছি ওই বলে সে 10 সেকেন্ডে 50 মিটার যায়। সেখানে ত্বরণ বের করতে পারবো, দেখো কেমনে। ফার্স্ট অফ অল ট্রলিটা তো অবভিয়াসলি স্থির ছিল, সো এক্ষেত্রে তার আদিবেগ 0 মিটার পার সেকেন্ড, বিকজ আমরা স্থির অবস্থান থেকে তো ট্রলিটাকে টানবো, স্বাভাবিক, ঠিক আছে, যেহেতু কোনো আদিবেগ বলে দেয় নাই, আদিবেগ বলা না থাকলে তো 0 ধরে ফেলবা। কোনো মেঝেতে 10 সেকেন্ডে 50 মিটার দূরত্ব অতিক্রম করেছে, টি হচ্ছে 10 সেকেন্ড, 50 মিটার দূরত্ব অতিক্রম করছে, তাইলে হচ্ছে দূরত্ব এস হচ্ছে 50 মিটার, ঠিক আছে। তো আমরা কি করব ভাইয়া, আমরা হচ্ছে এখান থেকে ত্বরণ বের করব। এস জানি, টি জানি, ইউ জানি, আর কি জানি, 10 সেকেন্ডে 50 মিটার দূরত্বে টেনে নেওয়া হয়েছে, ঠিক আছে। তো আমরা এস ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা যদি বের করি ত্বরণ বের হয়ে যাবে, এস ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। দেখো আমরা কি বের করবো, ত্বরণ বের করবো। তো আমরা কি জানি, দেখো এস ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই সূত্র আছে আমাদের সামনে ত্বরণ বের করার, বি স্কোয়ার ইজিক্যাল টু স্কোয়ার প্লাস 2 এস আছে। তো দেখো আমরা কোনটা ইউজ করব, এইটা যদি ইউজ করতে চাই, ত্বরণ বের করতে হলে এস জানা লাগবে, আছে, ইউ জানা লাগবে, আছে, বাট বি তো নাই, বি নাই, দ্যাট মিনস এটা দ্বারা হবে না। এটাতে দেখো এ বের করতে গেলে আমাদের টি লাগবে, টি আছে, ইউ লাগবে, ইউ আছে, এস লাগবে, এস আছে, তো আমরা এটা ইউজ করবো। সো এখন আমরা জানি এস ইজ ইকাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এস ইজ ইকাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তো এখান থেকে তুমি হিসাব নিকাশ করো, এটা বের করবো আর কি। সো এস হচ্ছে 50 মিটার, ইউটি, ইউ হচ্ছে 0, টি হচ্ছে 10 সেকেন্ড, হাফ ত্বরণ কত, ত্বরণ হচ্ছে আমাদের নাই, বের করবো আর কি, টি স্কোয়ার, টি হচ্ছে 10, 10 স্কোয়ার। তো এটা হিসাব করো। তো এটা আমরা পেয়েছি, এটা তো 0 হয়ে গেল, এখানে 50 এ পাবো, আর এইদিকে আছে 50। তো ত্বরণ মেবি 1 মিটার পার সেকেন্ড স্কোয়ারই আসলো। তো আমরা সব পেয়ে গেছি, এখন দেখো ত্বরণও পেয়ে গেছি, বড় পেয়ে গেছি, এই সূত্র ইউজ করবো। তো এবার আমরা জানি প্রযুক্ত বল বের করবো। তো সো এফ মাইনাস এফ কে ইজিক্যাল টু এম এ, সো এখান থেকে প্রযুক্ত বল হচ্ছে এফ, তাহলে এফ ইজিক্যাল টু হবে এম এ, এফ কেটা প্লাস হয়ে গেল। তো এইবার হিসাব করো, এম কত, এম পাইছি হচ্ছে আমরা 20 কেজি, তো 20 ইন্টু ত্বরণ পাইছি 1 মিটার পার সেকেন্ড, প্লাস ঘর্ষণ বল তো 2 নিউটন বলেই দেওয়া আছে, তো এটা 22 নিউটন পাইলাম আমরা প্রযুক্ত বল, ঠিক আছে। প্রযুক্ত বল বের করতে বলছি।
তো আশা করি বুঝছি আমরা, না বোঝার কিছু নেই। এরকম অনেক কোয়েশ্চেনই হচ্ছে আমরা সলভ করছি, ঠিক আছে। বুঝতেছো তোমরা? এরপরে বলছে বল অপসারণের পর ট্রলিটি 600 মিটার দূরত্ব অতিক্রম করবে কিনা। বলছে এই বলটা অপসারণের পর, মানে এই যে প্রযুক্ত বল দিতেছি, এই প্রযুক্ত বল অপসারণের পর ট্রলিটা 600 মিটার দূরত্ব অতিক্রম করবে কিনা, ঠিক আছে। তো দেখো আমরা বল দিছি কত সেকেন্ড, 10 সেকেন্ড, 10 সেকেন্ডে 50 মিটার দূরত্ব অতিক্রম করছে বা ঠেলে নিছি। তো যতক্ষণ ঠেলছি ততক্ষণই বল দিছি। 10 সেকেন্ড পরে বল যদি উইথড্র করে ফেলি, বল যদি আর না দিই, তখন হচ্ছে আর বাহ্যিক কোনো বল কাজ করবে না। F মাইনাস এফ কে ইজিক্যাল টু এম এ, ঠিক আছে। তো এখান থেকে এই বলটা নাই হয়ে যাবে, নাই হয়ে গেলে মাইনাস এফ কে ইজিক্যাল টু এম এ। সো এখান থেকে এ কিন্তু ত্বরণ, তো এখান থেকে ত্বরণটা মাইনাসে আসবে, তুমি দেখো হিসাব করলে মাইনাসে আসবে। অথবা তুমি যদি এইভাবে হিসাব করো, আমি সবসময় সচরাচর যেভাবে করতেছি, তো ঘর্ষণ বল হচ্ছে এফ কে ইজিক্যাল টু এম এ যদি ধরি, তাহলে এই এটা হয় আমাদের মন্দন। ঘর্ষণ বল সবসময় মন্দন দিবে, ঠিক আছে, মন্দন দিবে, বেগ হ্রাস করবে। তো এটা যদি মন্দন হয় তাহলে এফ কে ইজিক্যাল টু এম এ বসাইতে পারবে। আর এটাকে যদি ত্বরণ ইউজ করো তাহলে তোমাকে বসাইতে হবে মাইনাস এফ কে ইজিক্যাল টু এম এ। ভালো করে বুঝো, এটা যদি ত্বরণ হয় বা হচ্ছে এফ কে ইজিক্যাল টু মাইনাস এম এইভাবে ইউজ করতে হবে, ঠিক আছে। এফ কে ইজিক্যাল টু মাইনাস এম এ এইভাবে ইউজ করতে হবে, ঠিক আছে, স্বাভাবিক। ও সূত্র থেকেই তুমি পাইতেছো মাইনাস এফ কে ইজিক্যাল টু এম এ। তো আমরা কি করব, বাহ্যিক বল প্রয়োগ না করলে এটা মন্দন সৃষ্টি হবে, ওই মন্দনে সে বাকি পথ যাবে। সো আমাদের আগে এটা দেখতে হবে যে এক্স্যাক্টলি আমরা যে 10 সেকেন্ড বল প্রয়োগ করছিলাম, ওই 10 সেকেন্ডে আমরা যে 10 সেকেন্ড বলটা প্রয়োগ করছিলাম, ওই 10 সেকেন্ডে তার বেগটা কত হবে, ঠিক আছে। কজ পরবর্তী 600 মিটার, দেখো বল অবসানের পর 600 মিটার দূরত্ব অতিক্রম করবে কিনা দেখবো। সো ওই 600 মিটার দেখার ক্ষেত্রে বা মানে বল অপসারণের পর যে কত দূরত্ব অতিক্রম করবে ওইটা যদি দেখতে চাই, তাহলে এই বল অপসারণের সময় তার বেগটা কত ছিল ওইটা আমাদের দেখতে হবে, ঠিক আছে। এই বেগের ইয়েতেই কিন্তু সে পরবর্তী দূরত্বটা অতিক্রম করবে, ঠিক আছে। সো এবার দেখবো আমরা হচ্ছে এই যে মানে 10 সেকেন্ড পর বেগ, 10 সেকেন্ড পর তার বেগটা কত হবে। সো বেগ বি ইকুয়াল টু হচ্ছে ইউ প্লাস এটি। তো তার আদি বেগ 0, মানে ফার্স্টে তো তাকে 0 থেকে স্টার্ট করছি আমরা। তো ত্বরণটা 1 পাইছিলাম আর 10 সেকেন্ড, তো এখানে পাইলাম 10 মিটার পার সেকেন্ড। এই 10 মিটার পার সেকেন্ড কি, এই যে 10 সেকেন্ডে আমরা 50 মিটার ঠেলে নিছি, এই 50 মিটার নেওয়ার পর তার বেগটা হবে 10 মিটার পার সেকেন্ড। সো এই 10 মিটার পার সেকেন্ড বেগ হয়েছে। এইবার আমি প্রযুক্ত বল অপসারণ করে ফেললাম। তো এইবার এই 10 মিটার পার সেকেন্ড বেগ আছে, তেমনি সেই বেগে সে তার মানে যেতে চাইবে। এটাই তো নিউটনের প্রথম সূত্র, যে সমবেগে থাকলে মানে যে বেগে আছে ওই বেগে সে গতিশীল থাকতে চাইবে। তো সে 10 মিটার পার সেকেন্ড বেগে সামনের দিকে যেতে চাবে, বাট আমাদের ঘর্ষণযুক্ত যে মেঝে আছে এই ঘর্ষণটা তাকে উল্টা দিকে বাধা দিবে। তো ঘর্ষণ বাধা দিবে, সো বাধা দিবে, সো এখান থেকে একটা মন্দন সৃষ্টি হবে। তো দেখবো আমরা আসলে সে টোটাল আর কত দূরত্ব অতিক্রম করবে, ঠিক আছে। সো এই দ্বিতীয় ক্ষেত্রে মানে এই যে 600 মিটার বাকি আছে, এই 600 মিটারের ক্ষেত্রে আদি বেগ কিউ হবে এই 10 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এবং শেষ বেগ কত হবে জানো, শেষে গিয়ে তো সে থেমে যাবে, শেষে গিয়ে সে থেমে যাবে না, থেমে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত যে দূরত্ব অতিক্রম করে এটাই তো তার দূরত্ব। তো শেষে গিয়ে থেমে যাবে, শেষ বেগ হবে 0 মিটার পার সেকেন্ড। আমাদের এখন বের করতে হবে মন্দন জানি না। সো আবার এফ কে ইজিক্যাল টু আমরা এম এ লিখে ওইখান থেকে এ ইজিক্যাল টু কি লিখতে পারবো, এফ কে বাই এম। ভালো করে যেখানে এ যেটা আসতেছে এই এটা কিন্তু মন্দন, ভালো করে ক্লিয়ার করতেছি এটা মন্দন। তো এ ইজিক্যাল টু হবে এফ কে কত, এফ কে 2 নিউটন, তার বর পাইছিলাম 20 কেজি। সো মন্দন আসবে আমাদের এখান থেকে এটাই। মন্দন আসতেছে কত, 0.1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে, এটা হচ্ছে মন্দন। তো মন্দন থাকলে মন্দন সব পেয়ে গেছি। কারণ আমরা কি বের করব, সে আর কত দূরত্ব অতিক্রম করবে, মানে 600 মিটার দূরত্ব অতিক্রম করবে কি না ওইটা চেক করার জন্য কি বের করব, সে আরও কত দূরত্ব অতিক্রম করবে এই বেগ নিয়ে বা এই মন্দন নিয়ে। সো আমরা জানি এখানে যেহেতু টি নাই, ভালো করে বুঝো, ইউ আছে, বি আছে, এ আছে, টি নাই, ঠিক আছে। তো আমরা কি করব, টি ছাড়া যে সূত্র আছে ওইটা ইউজ করবো। তো এবার আমরা জানি কি জানি, বি স্কোয়ার ইজিক্যাল টু ইউ স্কোয়ার প্লাস 2 এএস। আমরা এই সূত্রটা জানি, বি স্কোয়ার ইজিক্যাল টু কি ভাই, ইউ স্কোয়ার প্লাস 2
এস, এস বের করবো এখান থেকে, ঠিক আছে। তো শেষে গিয়ে থেমে যাবে 0 স্কোয়ার, ইউ কত, ইউ হচ্ছে 10, তাহলে 10 স্কোয়ার প্লাস 2 ইন্টু তার ত্বরণ কত, ত্বরণ হচ্ছে 0, ত্বরণ না, এই যে সূত্রটা ভুল হয়েছে, যেহেতু আমরা এটা মন্দন হিসেবে ইউজ করতেছি, দেখো এটা যেহেতু মন্দন, তাহলে আমরা কোন সূত্র ইউজ করা লাগবে, এইভাবে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2as, যেহেতু এখানে এটা মন্দন, এই যে এটা মন্দন হিসেবে ক্লিয়ারলি ইউজ করতেছি, এ মন্দন, ত্বরণ যদি হিসেবে ইউজ করতাম এখানেই ত্বরণটা মাইনাসে আসতো, তখন বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as ইউজ করলে কি আনসার আসতো আর কি, বুঝছো। তো এখান থেকে এটা 0, ইউ কত, ইউ হচ্ছে 10, তাহলে 10 স্কোয়ার মাইনাস 2 ইন্টু ত্বরণ পেয়েছি 0.1, আর আমরা এসটা বের করবো। তো আমরা দেখি এটা এই পাশে প্লাস হয়ে আসলো, তো 0.2s হবে আর কি, এটা হিসাব করো, এখানে আছে 100 ভাগ 0.2 হিসাব করলে যা আসে তত দূরত্ব অতিক্রম করবে। তো এটা আসলো 500 মিটার, এটা কত মিটার আসলো, 500 মিটার। তাহলে বসে বল অপসারণের পর টলিটি 600 মিটার দূরত্ব অতিক্রম করতে পারবে কি, পারবে না। আমরা দেখতেছি বল অপসারণের পর সে আর মাত্র 500 মিটার যেতে পারবে। তো যেহেতু এস ইজ স্মলার দেন 500 মিটার, এস ইজ স্মলার দেন 500, সরি এস ইজ কি হবে, এসটা হচ্ছে 500 মিটার, মানে 600 মিটার থেকে ছোট, ঠিক আছে। দ্যাট মিনস সে 600 মিটার দূরত্ব অতিক্রম করতে পারবে কি, পারবে না, এটা উল্লেখ করে লিখে দিয়ে হয়ে যাবে, ঠিক আছে। ইজি না বলো, বুঝতেছো? ওকে ওকে, সো দেখো এই কোয়েশ্চেনটা, এটা হচ্ছে রাজশাহী বোর্ড 2020-এর কোয়েশ্চেন। কি বলছে আমাদের কোয়েশ্চেনটা হচ্ছে 1 মিলিগ্রাম বরের 1 ফুটা পানি 20 মিটার উপর থেকে বাতাসের বাধা অতিক্রম করে 15 মিটার পার সেকেন্ড বেগে ভূমিতে পতিত হয়। পানির ফুটাটি ভূমিতে পতিত হতে প্রয়োজনীয় সময় নির্ণয় করো, ঠিক আছে। সো দেখো আমরা জানি উপর থেকে যখন নিচে কোনো বস্তু পড়ে, ঠিক আছে, তো এটা হচ্ছে আমরা পড়ন্ত বস্তু বলি, এক্ষেত্রে সূত্র হচ্ছে আমাদের বি ইজ ইকুয়াল টু ইউ প্লাস জিটি পড়ন্ত বস্তুর ক্ষেত্রে, বেগের ক্ষেত্রে, বা বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh, অথবা এইচ ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, এই সূত্রগুলোই মূলত আমরা ইউজ করি। তো যেহেতু এখানে বলছে দেখো 1 ফুটা পানি 20 মিটার উপর থেকে বাতাসের বাধা অতিক্রম করে 15 মিটার পার সেকেন্ড বেগে ভূমিতে পতিত হয়েছে, দ্যাট মিনস আমাদের বেগ বলে দিছে, প্রয়োজনীয় সময় টি বের করব, ঠিক আছে। তো বি ইজ ইকুয়াল টু ই প্লাস জিটি ইউজ করলেই হয়ে যাইতেছে, ঠিক আছে, বিও আছে টিও আছে। বাট এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে তোমাকে বলেই দিছে এই পানির ফুটাটা বাতাসের বাধা অতিক্রম করে আসছে, দ্যাট মিনস এটা আমরা জানি উপর থেকে কোনো বস্তু যদি নিচে ফেলে, এটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, যেটা এই ত্বরণে প্রতিনিয়ত তার বেগ বাড়তে থাকে, মানে অভিকর্ষজ ত্বরণে সে নিচের দিকে পড়ে। বাট যদি বাধা থাকে তাহলে তো ওই ত্বরণে পড়বে না, যেহেতু সে বাতাসের বাধা অতিক্রম করে আসছে, দ্যাট মিনস অবভিয়াসলি এখানে ত্বরণটা জি ছিল না, ত্বরণ জি ছিল না, বাতাসের বাধা ছিল। বাতাসের বাধা যেহেতু ছিল, তাইলে আমরা এখানে ত্বরণ জি ধরতে পারবো না, আমাদেরকে এক্সাক্ট ত্বরণটা কত ছিল ওইটা বের করতে হবে, ঠিক আছে। ওইটা কেমনে বের করবো? সো 1 মিলিগ্রাম বরে 1 ফুটা পানি 20 মিটার উপর থেকে বাতাসের বাধা অতিক্রম করে 15 মিটার পার সেকেন্ড বেগে ভূমিতে পতিত হয়েছে। সো আমরা প্রয়োজনীয় সময় বের করার আগে আমাদেরকে ত্বরণ কত, এখানে আসলে সে কত ত্বরণের নিচের দিকে নামছে এই ত্বরণটা বের করতে হবে। সেখানে জি বাদ দেবে, এখানে তুমি বি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি ইউজ করো, একই কথা আর কি, মানে একই সূত্র, জাস্ট এই জি যেটা এক্সাক্ট জিতে পড়তেছে না, এজন্য আমরা নতুন একটা ত্বরণ ইউজ করছি। ওই ত্বরণটা কত বের করবো, তো ওই ত্বরণটা বের করতে পারি আমরা কি কি দেওয়া আছে একটু দেখে। আমাদের এখানে 20 মিটার উপর থেকে পড়ছে দেওয়া আছে, মানে এইচ দেওয়া আছে যে 20 মিটার, ঠিক আছে, বুঝো। 15 মিটার পার সেকেন্ড বেগে পড়ছে, বি দেওয়া আছে 15 মিটার পার সেকেন্ড, এবং অবভিয়াসলি তাকে সে যখন উপর থেকে পড়ে এই উপরে যে অবস্থানে ছিল ওই পজিশনে তার বেগ ছিল 0 মিটার পার সেকেন্ড, বিকজ পড়ন্ত বস্তু স্বাভাবিকভাবে আমরা 0 মিটার পার সেকেন্ড মানে একদম স্থির অবস্থান থেকে ফেলি আর কি, ঠিক আছে। সো এরপরে আমরা বের করব কি আপাতত, দেখো ফার্স্টে আমাদের ত্বরণ লাগবে, সো ত্বরণ লাগবে, ত্বরণটা বের করব, যেহেতু প্রয়োজনীয় সময় যদি আমরা বের করতে চাই, এখানে দেখো ত্বরণটা লাগতেছে। তো এইচ বি ইউ এই তিনটা জানা থাকলে এ কোন সময় তুমি বের করতে পারবা। দেখো এখানে যেহেতু জি আর নাই, ভালো করে বুঝো, যেহেতু জি নাই, জির জায়গা রিপ্লেস করছে কে, এ। কেন? কারণ এক্সাক্ট জিতে সে পড়তেছে না, সে নির্দিষ্ট ত্বরণে পড়তেছে, মানে জিতে পড়তেছে না, তো সো জি এর জায়গাটা আমরা রিপ্লেস করে দিলাম 2ah দিলাম আর কি, বুঝছো, একই কথা আর কি। জি দিলেও তুমি জি প্রাইম দিয়ে দিও আর কি, হবে, ঝামেলা নেই। তো এই দিলাম, বিকজ এক্সাক্ট জিতে পড়তেছে না, অভিকর্ষ ত্বরণ 9.8 মিটার পার সেকেন্ড ওইটাতে পড়তেছে না, বাতাসের বাধা আছে জন্য ত্বরণটা উলট পালট হয়ে গেছে, উলট পালট একটা ত্বরণ এ দিয়ে দিলাম। তো দেখো বি ইউ এইচ
বি ইউ এইচ, এই তিনটা জানা থাকলে এই সূত্র দিয়ে তুমি এ বের করতে পারবা, পারবা না? অবভিয়াসলি। সো আমরা এটাই করবো। সো এখানে আমরা ফার্স্টে ত্বরণ বের করবো। দেখো, সো প্রথমে তুমি এই সবগুলা লিখবা যে এখানে এগুলা দেওয়া আছে, ঠিক আছে, এখানে এগুলা দেওয়া আছে, লিখছি। ওকে, লিখো। আমরা লিখলাম যে এখানে এগুলা দেওয়া আছে। ওকে, তো এখন আমরা কোন সূত্র ইউজ করবো? আমরা জানি বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2AH, এটা ইউজ করলাম। ঠিক আছে, তোমরা আর বুঝো না জি যে জায়গায় এইচ, এটা তো বুঝতো জি এর জায়গায় এ কেন দিছি। তো আমরা তো বের করবো এ, ঠিক আছে। তো বি হচ্ছে আমাদের এখানে 15, সো 15 স্কোয়ার, ইউ হচ্ছে 0, আদিবেগ 0, 0 স্কোয়ার 2 ইন্টু এ বের করবো, এইচ হচ্ছে 20 মিটার। তো এখান থেকে পাইলাম দেখো 40 14 এ ইজ ইকুয়াল টু 15 স্কোয়ার মানে কত? 15 স্কোয়ার মানে হচ্ছে ভাইয়া 225। কত? 225। এখান থেকে এ আসবে, দেখো 225 আছে, 40টা নিচে ভাগ হয়ে গেল, সো কত আসে? 225 ভাগ 40। সো এটা আসতেছে আমাদের 5.625। দেখো 5.625 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা আসলো 5.625 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বুঝতেছো? 5.625 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হচ্ছে আমাদের তার ত্বরণটা। বুঝছি? ওকে, এইবার ত্বরণ তো আমরা পেয়ে গেলাম 5.625 মিটার পার সেকেন্ড স্কোয়ারে, সে নিচের দিকে পড়তেছে। এবার হচ্ছে বলছে পানির ফুটাটি ভূমিতে পতিত হইতে প্রয়োজনীয় সময় নির্ণয় করো। দেখো এবার আমরা জানি বি ইজ ইকুয়াল টু ইউ প্লাস জিটি। সো ওই জিটির জায়গায় দেখো জাস্ট এ দিয়ে দিব, এটি, কজ অভিকর্ষ ত্বরণে তো আর পড়তেছে না, সে অন্যটা ত্বরণে পড়তেছে। তো বি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি দিলাম। তো এইবার দেখো এখান থেকে আমরা টি বের করতে পারবো, কজ আমরা জানি সে 15 মিটার পার সেকেন্ড বেগে ভূমিতে পড়ছে। দেখো ভূমিতে পড়ার সময় তার বেগ ছিল 15 মিটার পার সেকেন্ড, তো বি হচ্ছে 15, আদি বেগ 0, আর এ হচ্ছে কত? এই যে পেয়ে গেছি আমরা 5.625, জাস্ট টিটা আমরা বের করবো আর কি। ঠিক আছে, এই তো হয়ে গেছে। এখান থেকে দেখো টি যদি বের করতে চাই, এখানে 15 আছে, এই ইয়েটা নিচে ভাগ হয়ে যাবে 5.625। তো কত আসলো এখান থেকে দেখি আমরা? 15 ভাগ 5.625, এটা আসতেছে 2.67 সেকেন্ড। সো কোয়েশ্চেন ছিল পানির ফুটাটি ভূমিতে পতিত হতে প্রয়োজনীয় সময় কত সময় লাগবে? 2.67 সেকেন্ড সময় লাগবে। আশা করি তোমরা বুঝতে পারছো। বলো, বুঝছো? ওকে, ইজি না? একদম ইজি কোয়েশ্চেন। আর রাজশাহী বোর্ড 20-এর কোয়েশ্চেনটা অবভিয়াসলি ইজি। হ্যাঁ, 2.6 সেকেন্ড পর ভূমিতে আগে পড়ছে। ঠিক আছে, এইবার পরের কোয়েশ্চেনটা হচ্ছে গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে দেখাও যে পানির ফুটাটির ওজন বাতাসের বাধাজনিত বল অপেক্ষা বেশি। আমাদের এটা দেখিতে বলছে গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে যে পানির ফুটার ওজন বাতাসের বাধাজনিত বল অপেক্ষা বেশি। স্বাভাবিক, পানির ফুটার ওজন যদি বাতাসের বাধাজনিত বল অপেক্ষা বেশি না হয়, পানির ফুটা বাতাসেই বাসতো, নিচে আর পড়তো না। ঠিক আছে, তো পানির ফুটার ওজন বাতাসে বাধাজনিত বল অপেক্ষা বেশি। সেখানে বাতাসে বাধাজনিত বল ওইটা, আচ্ছা পানির ফুটার ওজন কত আমরা বের করে ফেলি। দেখি পানির ফুটার ওজন, দেখো পানির ফুটার ওজন, ঠিক আছে, পানির ফুটার ওজন কত? পানির ফুটার ভর 1 মিলিগ্রাম। ঠিক আছে, তো পানির ফুটার ভর দেওয়া আছে m সমান 1 মিলিগ্রাম। মিলিগ্রামকে কেজিতে নিবা কেমনে? দেখো মিলিগ্রাম থেকে গ্রামে এনে দেখো মিলিগ্রাম, 1 মিলিগ্রাম সমান 10⁻6 কেজি। অনেকেই জানে আবার নাও জানতে পারে। দেখো মিলিগ্রাম থেকে গ্রামে নেয় 1000 দিয়ে ভাগ দিয়ে, আবার গ্রাম থেকে কেজিতে নেয় আরো 1000 দিয়ে ভাগ দিয়ে। তখন হচ্ছে দেখো হিসাব মিলাও, এখানে 10⁻6 হয়ে যায়, এটা উপরে উঠলে 10⁻6 হয়। ঠিক আছে, তো এইভাবেই আসে। সো 1 মিলিগ্রাম সমান 10⁻6 কেজি, আমরা অনেকে জানি। তো এটাকে কেজিতে নিলে হবে 10⁻6 কেজি। এটার বর 10⁻6 কেজি পাইলাম। তো পানির ফুটার ওজন ডাব্লিউ ইকুয়াল টু কি হবে? mg। তার বরটা কত? 1 × 10⁻6। তো ওজনের জি তো আর জি, এটা তো 9.8 আমরা সবাই জানি। সো এটা তার বর আসলো 9.8 × 10⁻6 কত? সরি, তার ওজন আসলো 9.8 × 10⁻6 নিউটন। ঠিক আছে, এবার বলছে পানির ফুটার ওজন, এই ওজনটা বাতাসের বাধাজনিত বল অপেক্ষা বেশি দেখিতে বলছে। মানে পানির ফুটার ওজন কিন্তু আমরা পেয়ে গেছি। এবার আমাদের কাজ কি? এই বাতাসের বাধাজনিত বল কত এটা বের করবো। সো বাতাসের বাধাজনিত বল, দেখো বাতাসের বাধাজনিত ত্বরণ কত? দেখো ফার্স্ট অফ অল সে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে পড়ার কথা ছিল, জি ত্বরণে। বাট বাতাসের বাধার জন্য সে কোন ত্বরণে পড়ছে? এ ত্বরণে। এ ত্বরণটা কত ছিল? 5.625
5.625 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাইলে বাতাসের বাধাজনিত মানে বাতাসের জন্য যে ত্বরণটা মিস হয়েছে বা যে ত্বরণটা হারাই গেছে ওই ত্বরণটা কত আমরা বের করি। এই হারানো ত্বরণটা দিয়ে হচ্ছে আমরা বাতাসের বাধাজনিত বল বের করতে পারবো। ঠিক আছে, তো এখানে দেখো বা বাতাসের বাধার জন্য হ্রাসকৃত ত্বরণ। ঠিক আছে, বাতাসের বাধার জন্য যে ত্বরণটাই হ্রাস পাইছে, ঠিক আছে, ওই ত্বরণটার জন্য বলটাই হচ্ছে মানে বাতাসের বাধাজনিত বল। ঠিক আছে, ওই বলের জন্যই এক্স্যাক্টলি ওই ত্বরণটা হ্রাস পাইছে। তো 9.8 থেকে যে ত্বরণটা হ্রাস করতে পারছে বাধা দিয়ে, ওই ত্বরণটার জন্যই যে বলটা আসবে এটাই হচ্ছে বাধাজনিত বল। ঠিক আছে, ভালো করে বুঝো। মনে করো বাতাস বাধা দিতেছে, তার F = m যদি ধরি, তার সে বাধাজনিত বল যদি F হয়, কথার কথা, তো সে বাধা দিতেছে। ঠিক আছে, তো এই বাধা দেওয়ার জন্য এখানে যে ত্বরণটা সৃষ্টি হবে, ঠিক আছে, সো ওই ত্বরণটাই আসলে 9.8 থেকে হ্রাস হয়ে যায়। ঠিক আছে, কেন? বিকজ 9.8 বা জি ত্বরণে সে নিচে পড়তেছে, এ ত্বরণে বাধা দিতেছে বা এফ বলে বাধা দিতেছে, এটার জন্য এটা ত্বরণ সৃষ্টি হইতেছে। ঠিক আছে, তো ওই ত্বরণটা আসলে মানে হ্রাস হওয়ার পরে আমরা যে ত্বরণ পাই ওই ত্বরণে পরে নিচের দিকে পড়ে। ঠিক আছে, তো এখানে হচ্ছে আমরা যেটা বের করবো, কি বের করবো, বাতাসের বাধার জন্য হ্রাসকৃত ত্বরণ যদি এ প্রাইম ধরি, তাই দেখো সে জি ত্বরণে নিচের দিকে পড়ার কথা, বাট জি ত্বরণে না পড়ে এ ত্বরণে পড়ছিল। 9.8 ত্বরণে পড়ার কথা, বাট সে 9.8 ত্বরণে না পড়ে 5.625 মিটার পার সেকেন্ড ত্বরণে পড়ছে। 5.625 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে পড়ছে। দ্যাট মিনস এখানে হ্রাস পাইছে কত? 5.625। এই যে হ্রাস পাইছে 4.175 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এতটুকু ত্বরণটা তার হ্রাস পাইছে। এই যে হ্রাস করতে পারছে, যেইটা বাধা দিয়ে এটাই হ্রাস করতে পারছে, ওই বাধার জন্য এই ত্বরণটাই উপর দিকে সৃষ্টি হয়েছিল, এজন্যই হ্রাস পাইছিল। জি নিচের দিকে কাজ করে আর এই ত্বরণটা উপর দিকে সৃষ্টি হয়েছিল, এজন্য হ্রাস পেয়ে এইটা এই ত্বরণে পরে নিচের দিকে পড়ছিল। তো এইবার বাতাসের বাধাজনিত বল, এটাও দিয়ে বের করি। বাতাসের বাধাজনিত বল, এটা যদি এফ প্রাইম ধরো, সেম এম কত? এম হচ্ছে বাতাসের বাধাজনিত বল বরের 1 ফুটা পানি। আচ্ছা, সো এইটার ক্ষেত্রেই দেখো, সো এইটার উপরই তো সে বাধা দিতেছে। বাতাস কি করতেছে? এই বরের পানি ফুটার উপর তো বাধা দিতেছে। তো অবভিয়াসলি এই ফুটাটা কি হবে? ফুটার ওজনই হবে তার মানে পর এইখানে এটার উপর বাধা দিতেছে। সে কত ত্বরণে বাধা দিতেছিল? 4.175 মিটার পার সেকেন্ড ত্বরণ। সো তার বাধাজনিত বল হবে 4.175 × 10⁻⁶ নিউটন। সো কোনটা বেশি? দেখো 9.8 বেশি না 4.175 বেশি? অবশ্যই 9.8 বেশি। তো আমরা দেখলাম পানির ফুটার ওজন যেটা, এটা আসলে বাতাসের বাধাজনিত বল অপেক্ষা বেশি, অতএব পানির ফুটার ওজন W, বাতাসের বাধাজনিত বল অপেক্ষা বেশি। এটাই আনসার। ঠিক আছে, বুঝছি? ওকে, এরপরে 7 কেজি ভরে গতিশীল বস্তু যখন 5 কেজি ভরে একটা স্থির বস্তুকে ধাক্কা দেয়, তখন তার গতিশক্তি ছিল 350 জুল। সুন্দর একটা কোয়েশ্চেন। দেখো মিক্স আমরা আসলে রেখে দিছি যাতে তোমাদের আগে তো সিকুয়েন্সে আমরা মেনটেন করে পড়াইছি, এখন জাস্ট প্র্যাকটিসের পালা, প্র্যাকটিস করাইতেছি আর কি। বস্তুদের মিলিত বেগ বের করবো আর কি, মিলিত বেগ। ওকে, তো মিলিত বেগ যদি বের করতে চাই তাহলে আমরা মিলিত বেগের সূত্র জানি, m1u1 প্লাস m2u2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। এটাই তো মিলিত বেগের সূত্র, আমরা পড়ছিলাম। তো মিলিত বেগ জানতে হইলে m1u1। তো 7 কেজি পরে একটা গতিশীল বস্তুর উপর, গতিশীল বস্তু যখন 5 কেজি বরের একটা স্থির বস্তুকে ধাক্কা দেয়, তখন তার গতিশক্তি ছিল এত। আচ্ছা, 7 কেজি বরে একটা গতিশীল বস্তু 5 কেজি বরে একটা স্থির বস্তুকে ধাক্কা দিছে, দ্যাট মিনস 5 কেজি বর ছিল m2, তাহলে এটা স্থির ছিল, দ্যাট মিনস তার আদিবেগ ছিল 0 মিটার পার সেকেন্ড। এই যে দ্বিতীয়টার আদিবেগ 0 মিটার পার সেকেন্ড, এই দুটা 0 ছিল, তো স্থির বস্তুকে ধাক্কা দিছে। 7 কেজি বরে একটা গতিশীল বস্তু যখন 5 কেজি বরের স্থির বস্তুকে ধাক্কা দিছে, 5 কেজি বরে বস্তুটা স্থির, E2 0। তো যখন সে স্থির বস্তুকে ধাক্কা দিছে তখন তার গতিশক্তি ছিল, তার মানে কি দেখো, এটা যেহেতু স্থির ছিল, এটা কোনো গতিশক্তি ছিল না, তার মানে কি এই তারটা হচ্ছে এই 7 কেজি বরের বস্তুটাকেই বুঝিয়ে দিয়েছে, এইটার গতিশক্তি ছিল 350 জুল। দেখো আমরা গতিশক্তির সূত্র জানি, E = ½ mv²। ঠিক আছে, সো যেহেতু সংঘর্ষের আগে এবং 7 কেজি বরের বস্তুটা এখানে m1 ধরছে, তো তার গতিশক্তি হবে m1u1²। ঠিক আছে, বুঝতেছো?
স্বাভাবিক না, গতিশক্তি হাফ এম ভি স্কয়ার, বি বলতে ব্যাগ বুঝাইছো, এখানে তার ব্যাগটা হচ্ছে কি ওই যে মানে ধাক্কা দেওয়ার আগের ব্যাগটা তো E1 সো E1 স্কয়ার। সো এই যে গতিশক্তি যেটা এটাই বলে দিচ্ছে 350 জুল, মানে এইটার গতিশক্তি ছিল 350 জুল। সে যখন 5 কেজি পরে বস্তুটাকে ধাক্কা দেয় তখন তার গতিশক্তি ছিল 350 জুল, ঠিক আছে। সো এখান থেকে তখন আমরা E1 পেয়ে যাবো, আর E1 যদি পেয়ে যাই তাইলে আমরা বি পেয়ে যাবো, আর E1 না পেলে কিন্তু আমরা মিলিত ব্যাগটা পাবো না। তো আমরা এটাই করা লাগবে। সো দেখো এখানে গতিশক্তিটা কার, অবভিয়াসলি প্রথম যে বস্তুটা আছে 7 কেজি ভরের ওইটাই, এটা তো বুঝেই যায়। গতিশক্তি ইকে ইজ ইকুয়াল টু হাফ ইকে 1 ধরতে পারো m1 E1 স্কয়ার, ঠিক আছে। m1 হচ্ছে 7 কেজি আর E1টা আমরা বের করব জানি না, ঠিক আছে। তো এই যে তার গতিশক্তি ছিল তখন 350 জুল, 350 দিলাম হাফ, তারপর হচ্ছে 7 কেজি আর E1 বের করবো E1 স্কয়ার। এখান থেকে আমরা পাই 3.5 E1 স্কয়ার ইজ ইকুয়াল টু 350। সো এখান থেকে E1 স্কয়ার যেগুলো পাবো 350 ডিভাইডেড বাই 3.5, এটা ভাগ হয়ে আসলো। সো এখান থেকে কত আসে দেখো, 100। সো এখান থেকে E1 ইজ ইকুয়াল টু আসে √100, মানে হচ্ছে 10, ঠিক আছে, 10 মিটার পার সেকেন্ড। এরপর বস্তুতে মিলিত হয়ে চলতে থাকে, বুঝছি। সো E1 কত আসছে 10 মিটার পার সেকেন্ড, বুঝা গেছে, ওকে। তো এইটা হচ্ছে তাদের E1 পাইছে, এবার মিলিত বেগ বের করবো। সো মিলিত বেগের সূত্র তো এইটা আমরা আগে থেকেই জানি, এটা হচ্ছে মিলিত বেগ, ঠিক আছে। আমরা তো মিলিত বেগ বের করবো, তো এখানে মানটা বসাও, b ইকুয়াল টু m1 কত 7, E1 পাইছি আমরা 10, m2 হচ্ছে 5, U2 এখানে 0 পেয়ে গেছিলাম আগে, নিচে m1 প্লাস m2 7 প্লাস 5, এটা সব করলে মিলিত বেগটা পেয়ে যাবে। ইজি না, একদম ইজি। 7 ইন্টু 10 প্লাস 5 ইন্টু 0 ডিভাইডেড বাই 7 প্লাস 5, এটা আসতেছে 5.83 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমাদের মিলিত বেগ, বুঝতে পারছি, বলো বুঝা গেছে। এরপরে দেখো বলছে সংঘর্ষটি স্থিতিস্থাপক কিনা। স্থিতিস্থাপক হওয়ার ক্ষেত্রে একটা জিনিস হওয়া লাগে, সংঘর্ষের পূর্বের মোট গতিশক্তি, মানে m1 E1 স্কয়ার, স্থিতিস্থাপকের এরকম ম্যাথ একটা করাইছে, সংঘর্ষের পূর্বের তাদের মোট গতিশক্তি, ঠিক আছে, এটা বের করবা আগে, সংঘর্ষের পূর্বের মোট গতিশক্তি। এটা যা বের হবে সংঘর্ষের পরের মোট গতিশক্তি বের করবা এইভাবে, হাফ m1 যেহেতু মিলিত বেগ, সো b1 b2 নাই, তো এইভাবে হাফ m1 b স্কয়ার প্লাস m2 b স্কয়ার এইভাবে হবে। সেটা হচ্ছে সংঘর্ষের পূর্বের মোট গতিশক্তি, সে সংঘর্ষের পরের মোট গতিশক্তি, এই দুইটা সমান বের হবে না। মনে করো এটা হচ্ছে পূর্বের গতিশক্তি EK1, ঠিক আছে, এটা মনে করো EK2, তো এই দুইটা সমান হবে না, তুমি হিসাব করে বের করো, সবগুলার মানই তুমি জানো, সমান বের হবে না। আর সমান বের না হইলে এটা স্থিতিস্থাপক না, কজ যেহেতু গতিশক্তির যদি সমান হয়, সংঘর্ষের পূর্বের গতিশক্তি আর পরের গতিশক্তি সমান হইলে স্থিতিস্থাপক সংঘর্ষ, সমান না হইলে অস্থিতিস্থাপক সংঘর্ষ, ঠিক আছে, বুঝা গেছে। এটা দেখো, এখন আমরা বন্দুক গুলিতে আসছি, ইম্পর্টেন্ট একটা টপিক। বলছে একটা বন্দুক হতে 50 গ্রাম বরের গুলির ওপর 500 নিউটন বল 0.05 সেকেন্ড ধরে ক্রিয়া করায় গুলিটি একটি কাঠের গুড়ির মধ্যে প্রবেশ করে। কাঠের পুরোতে এত আচ্ছা, কাঠের গুড়িকে আঘাত করার সময় গুলির বেগ নির্ণয় করো। দেখো একটা বন্দুক থেকে 50 গ্রাম বরের গুলির উপর 500 নিউটন বল প্রয়োগ করছে, এজন্য 0.05 সেকেন্ড ধরে ক্রিয়া করায় গুলিটি একটা কাঠের টুকরার মধ্যে প্রবেশ করছে। সো আমরা দেখতেছি একটা গুলি আছে, বন্দুক থেকে গুলি বের হয়েছে, এই গুলিটার উপর 500 নিউটন বল প্রয়োগ করছে এবং এটা 0.05 সেকেন্ড ধরে ক্রিয়া করছে, মানে 500 নিউটন বলটা 0.05 সেকেন্ড ধরে ক্রিয়া করে সে কাঠের গুড়ির মধ্যে প্রবেশ করছে, মানে দ্যাট মিনস এখানে টি যেটা দেখো এখানে যেটা পাইতেছি আমরা টাইম হচ্ছে 0.05 সেকেন্ড, মানে এত সেকেন্ড পর কাঠের টুকরার মধ্যে প্রবেশ করছে, আঘাত করছে। তো এই কাঠের গুড়িকে আঘাত করার সময় গুলির বেগ নির্ণয় করতে বলছে আর কি, বুঝছো। তো এখানে গুলির বর m সমান 50 গ্রাম, ঠিক আছে, 50 গ্রামকে কেজিতে নিলে 1000 দিয়ে ভাগ দিব, ওইটা বের হবে
0.05 কেজি, যতদূর মনে পড়ে। 50/1000 0.05 কেজি হবে, ঠিক আছে। এবং কত নিউটন বল প্রয়োগ করছে? 500 নিউটন। তো 500 নিউটন বল প্রয়োগ করছে, তো বল যেটা প্রয়োগ করছে F সমান হচ্ছে 500 নিউটন। তো অবভিয়াসলি আমাদের দেখতে হবে এই বল প্রয়োগ করার জন্য ত্বরণ কত সৃষ্টি হয়েছে। ত্বরণ সৃষ্টি না হইলে কিন্তু বেগ পাবা না, ত্বরণ পাইতে হবে। কিন্তু বেগ বের করবা b = u + at দিয়ে, ঠিক আছে। যেহেতু 0.05 সেকেন্ড বলটা ক্রিয়া করছিল, 500 নিউটন বল এত সেকেন্ড ক্রিয়া করছিল, তো তুমি হচ্ছে টি জানো, ইউও জানো, এটা পাইলে বেগটা পেয়ে যাবো। তোমার কাজই হচ্ছে কাঠের গুড়িকে আঘাত করার সময় বেগ নির্ণয় করতে হবে। তো আমরা জানি F = ma, ঠিক আছে। তো F হচ্ছে 500 নিউটন, ma আমরা কি বের করবো? a বের করবো এখান থেকে, ভালো করে বুঝো। F = ma, আমরা জানি F = ma, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের সূত্র। তো এখান থেকে আমরা কি বের করব? a। তো a = F/m, F হচ্ছে 500 নিউটন, m কত? m হচ্ছে 0.05 কেজি, ঠিক আছে। তো এটা হিসাব করলে কত আসে? 500/0.05, এটা আসতেছে 10,000 মিটার/সেকেন্ড স্কয়ার। এটা হচ্ছে তার ত্বরণ, ঠিক আছে। তার ত্বরণ কত? 10,000 মিটার/সেকেন্ড স্কয়ার। ত্বরণটা কত? 10,000 মিটার/সেকেন্ড স্কয়ার, ঠিক আছে। তো এবার আমরা কাঠের গুড়িকে আঘাত করার সময় কি নির্ণয় করবো? বেগ। তো আমরা জানি বেগ b = u + at, আমরা সব জানি। তার স্টার্টিং এ তো কোনো বেগ ছিল না, আদি বেগ 0। তো তার ত্বরণ পাইছি, মানে এই 500 নিউটন বল যে ক্রিয়া করছে এই গুলির উপর, এই ত্বরণটা পাইছি আমরা 10,000, ঠিক আছে। 10,000 কত সেকেন্ড ক্রিয়া করছে? 0.05 সেকেন্ড। দ্যাট মিনস এই টিটা হচ্ছে 0.05। তো এটা হিসাব করলে তুমি আসলে এই তক্তাকে আঘাত করার মুহূর্তে বেগটা পেয়ে যাবা। এটা আসতেছে 500 মিটার/সেকেন্ড। কত আসলো? 500 মিটার/সেকেন্ড। আমরা বুঝছি এটা যে কাঠের গুড়িকে আঘাত করার সময় গুলির বেগ কত? এই যে 500 মিটার/সেকেন্ড ছিল, বুঝা গেছে? ওকে। এরপরে এটা বন্ধ করতে 50 গ্রাম ভরের গুলির উপর, আচ্ছা এটা তো পড়ছে, গুলিটি কাঠের গুড়িকে ভেদ করবে কিনা, মানে কাঠের গুড়িকে ভেদ করে ওপারে চলে যাবে কিনা, এটা আমরা দেখবো। সো এটা কেমনে দেখা যায়? এটা দেখা যায়, দেখো, বই পেয়ে গেছি আমরা, এটা খুলছো সেটা কি? কাঠের পুরুত্ব 2 মিটার, মানে আমরা উপরের হিসাব মতে পাইছি যে গুলিটা যখন কাঠের টুকরার গায়ে এসে প্রবেশ করতেছে, দেখো গুলিটা কি করতেছে? এই কাঠের টুকরার গায়ে আঘাত করতেছে সে 500 মিটার/সেকেন্ড বেগে, ঠিক আছে। এই কাঠের টুকরার পুরুত্ব 2 মিটার, ঠিক আছে। 2 মিটার হচ্ছে পুরুত্ব। তো আমরা দেখবো এই কাঠের বাধাদানকারী বল এখানে 2 × 10³ নিউটন, ঠিক আছে। বাধাদানকারী বল মানে কাঠের মধ্যে ঘর্ষণ বলের জন্য যে বাধাটা পাবে, সো বাধাদানকারী বল উল্টা দিকে 2 × 10³ নিউটন। সো এই বাধাদানকারী বলের জন্য একটা মন্দন সৃষ্টি হবে। কি সৃষ্টি হবে? মন্দন সৃষ্টি হবে, ঠিক আছে। সো আমরা দেখবো আসলে এক্স্যাক্টলি গুলিটা 2 মিটার দূরত্ব ভেদ করতে পারবে কিনা। সো এক্স্যাক্টলি আমাদের কি বের করতে হবে? দূরত্ব। সে গুলিটা আসলে কত দূরত্ব যাবে, ঠিক আছে। এই বাধাদানকারী বলকে উপেক্ষা করে সে কত দূরত্ব যাবে ওইটা বের করবো। দূরত্বটা যদি এই 2 মিটার থেকে বেশি হয়, দ্যাট মিনস কাঠের পুরুত্বকে ভেদ করে ফেললো, স্বাভাবিক। সো আমাদের ফার্স্টে দেখতে হবে এই যে ইয়েটা আছে, কি বলে, বল যেটা আছে বাধাদানকারী বল, এটার জন্য মন্দন কত সৃষ্টি হবে, ঠিক আছে। ওকে। সো এখানে বাধাদানকারী বল বা এখানে মন্দন দিয়ে বলতে পারো। আচ্ছা, এখানে বাধা দানকারী বল কত? তুমি ঘুমাইতে পারো, ঝামেলা নাই তো। ওকে, বাধা দানকারী বল কত? বাধা দানকারী বল F হচ্ছে 2 × 10³ নিউটন। এটা হচ্ছে আমাদের বাধা দানকারী বল। এটা কি? এটা হচ্ছে আমাদের বাধা দানকারী বল। সো বাধা দানকারী বল F = 2 × 10³ নিউটন। এবং এই বাধা দানকারী বলের জন্য আমাদের কি সৃষ্টি হবে? মন্দন সৃষ্টি হবে। এই মন্দনটাই আমরা বের করব, ঠিক আছে। সো মন্দন আমরা জানি F। অবভিয়াসলি দেখো বাধা দানকারী বল যদি F হয়, F তো এখানে বাধা দানকারী বল বাধা দিতেছে, বাধা দানের জন্যই মন্দন সৃষ্টি হয়। তো এখানে F = ma দিব। এখান থেকে এটা কিন্তু মন্দনই আসবে, Fটা কিন্তু বাধা দানকারী বল, প্রযুক্ত বল না। তো A = F/m। F হচ্ছে 2 × 10³ আর m হচ্ছে এটার বর, এটা গুলির বর যত 0.05 কেজি।
এম তো 0.05 কেজি আমরা আগে থেকেই জানি, ঠিক আছে। তো এটা কত আসে দেখি আমরা, 0.05 2 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই 0.05। তো এটা আসতেছে কত জানো, 40,000 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 40,000 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই যে এটা আসছে এটাই হচ্ছে আমাদের কি ভাই, এটাই হচ্ছে আমাদের বাধাদানকারী মানে মন্দন। সো আমরা দেখবো গুলিটা আসলে 2 মিটার যাবে কিনা, এক্ষেত্রে আমরা অতিক্রান্ত দূরত্ব বের করব। সো পরবর্তী ক্ষেত্রে তো এবার ভালো করে বুঝো, এইবার গুলিটা যখন তক্তাকে আঘাত করছে 500 মিটার পার সেকেন্ড বেগে আঘাত করছে, সো এই তক্তাকে বেদ করার জন্য যদি আমরা এই 500 মিটার পার সেকেন্ড বেগকে কাউন্ট করি, এটা হবে আদি বেগ, যে আদি বেগে আঘাত করছে। সো আদি বেগটা 500 মিটার পার সেকেন্ড, এবং শেষে গিয়ে সে থেমে যাবে, থেমে যাওয়ার আগ পর্যন্ত কত দূরত্ব যাবে এটা দেখবো। তো তুমি শেষ বেগ 0, ঠিক আছে। মন্দন তো অলরেডি পেয়ে গেছি, তো আমরা জানি বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2as, যেহেতু মন্দন এখান থেকে কি বের করবো, এস 2as, এইখানে আসলো ইউ স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস হয়ে গেল। এখান থেকে আমরা বের করবো এক্স্যাক্টলি এস, তো পাবো ইউ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 2a। এগুলো এত দ্রুত পড়াইতেছি কজ বেসিকে সব ক্লিয়ার করাইছে, এর জন্য আর এক্সট্রা বুঝাইতেছে না। ইউ কত, ইউ হচ্ছে 500, তো 500 স্কোয়ার আছে মাইনাস ব্যাক কত 0 ডিভাইডেড বাই 2a, 2 ইন্টু তার মন্দনটা কত 40,000, ঠিক আছে। তো এটা হিসাব করলে যা আসে ওইটাই আনসার। কত আসে দেখো, 500 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 40,000, তো এটা আসতেছে 3.125। এস কত আসতেছে 3.125 মিটার। দ্যাট মিনস এটা আমরা দেখলাম যে তার যে বেগে তাকে আঘাত করতেছে ওই বেগে আসলে সে 3.125 মিটার দূরত্ব অতিক্রম করে ফেলবে এই বলকে উপেক্ষা করে। তো আমরা কাঠের পুরুত্ব কত 2 মিটার, দ্যাট মিনস সে আরো বেশি অতিক্রম করতেছে, তাহলে কাঠের টুকরাকে বেদ করে ফেলবে। যেহেতু এস যেটা কাঠের টুকরা মানে আমাদের অতিক্রান্ত দূরত্ব কাঠের টুকরার বেদ থেকে বেশি, অথবা কাঠের গুড়িকে কি করবে, বেদ করে ফেলবে, ঠিক আছে, বেদ করে ফেলবে। আশা করি জিনিসটা ক্লিয়ার হয়েছে, বুঝছো, ঠিক আছে। ওকে, এইবার দেখো, এবার হচ্ছে আমরা আসছি ওই যে আমাদের শেষ পার্টের যে অভিঘর্ষ ত্বরণ রিলেটেড এইগুলা, মানে আমরা এমন টাইপের কোয়েশ্চেন করাইতেছি যেগুলাই যে এই যে টাইপের, এগুলো তোমাকে অন্য কোনো কোর্সে করাবে না, অন্য কোথাও করাবে না, আমরা তোমাকে ওইগুলাতেও একদম ফুললি প্রিপেয়ার করতেছি। ইনশাআল্লাহ সেরা একটা রেজাল্ট হবে যারা আমাদের সাথে কানেক্টেড আছো, ঠিক আছে। দেখো বলছে চাঁদ পৃথিবী থেকে 3.9 × 10⁵ কিলোমিটার দূরে অবস্থিত। চাঁদের বড় ব্যাসার্ধ এত দিয়ে দিছে, বলছে চাঁদের পৃষ্ঠে জি কত। দেখো জি ইজ ইকুয়াল টু চাঁদের পৃষ্ঠে জি, আমরা জানি জি ইজ ইকুয়াল টু gm/r², এটাই তো সূত্র, ঠিক আছে। তো চাঁদ পৃথিবী থেকে এত কিলোমিটার দূরে, চাঁদের বড় ব্যাসার্ধ এত দেওয়া আছে। তো এখানে সরাসরি দেখো চাঁদের বড় ব্যাসার্ধ দেওয়া আছে, এটা হচ্ছে চাঁদের ভর। এটা কি চাঁদের ভর, চাঁদের ভর মানে কি এম অফ মুন, চাঁদ মানে মুন না, ওকে, চাঁদের ভর। তোমার তুমি এম প্রাইমই ধরো, ঠিক আছে, চাঁদের ভর কি ধরো, যে এম অফ মুনই ধরো ভাই, ইজি হবে। এবং চাঁদের ব্যাসার্ধ এটা মানে কি, চাঁদের ব্যাসার্ধ মানে কি আর অফ মুন। তো চাঁদের ক্ষেত্রে যদি অভিকর্ষ ত্বরণ বের করতে চাও তাহলে কি হবে, চাঁদের ভর ইন্টু চাঁদের ব্যাসার্ধ, এটাই তো। চাঁদের পৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ বের করতে বলছে, তো আমরা জানি চাঁদের পৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ জি অফ এম হইলে এটা হবে জি ইন্টু চাঁদের পৃষ্ঠে ভর ডিভাইডেড বাই চাঁদের পৃষ্ঠের ব্যাসার্ধ স্কোয়ার, এটাই হবে মানে gm/r² আর কি। এই এম দিয়ে কি বুঝেছি, জাস্ট মানে চাঁদের পৃষ্ঠের ভরটা আর কি, এম অফ মাস অফ মুন, রেডিয়াস অফ মুন, ঠিক আছে। জি হচ্ছে আমরা 6.673 ইন্টু 10⁻11, এটা আমরা সবাই জানি। চাঁদের ভর কত দেওয়া আছে, 7.3 ইন্টু 10⁻22 কেজি, এটা দেওয়া আছে চাঁদের ভর, ডিভাইডেড বাই আর অফ মুন মানে চাঁদের ব্যাসার্ধ কত 1.74 ইন্টু 10⁻6। তো এটা হিসাব করো, এটা পাইলাম আমরা 6.673 ইন্টু 10⁻11 ইন্টু 7.3 ইন্টু 10⁻22 ডিভাইডেড বাই 1.74 ইন্টু 10⁻6। তো এটা আসতেছে এক্স্যাক্টলি কত জানো,
এটা স্কয়ার দিব, ওই যে ব্যাসার্ধ স্কয়ার, তো এটা স্কয়ার দাও। এটা আসতেছে 1.6 মিটার পার সেকেন্ড স্কয়ার, সরি চাঁদের পৃষ্ঠ অভিকর্ষণ ত্বরণ, চাঁদের পৃষ্ঠে জি এর মান 1.6 আসছে, 1.6 মিটার পার সেকেন্ড স্কয়ার। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। পৃথিবী পৃষ্ঠ চাঁদের মাঝখানে যে বিন্দুতে পৃথিবী ও চাঁদ কর্তৃক আকর্ষণ বল সমান, পৃথিবী তো এই বিন্দু দূরত্ব কত, দেখো ইজি একটা ম্যাথ। বলছে চাঁদের পৃষ্ঠ ও চাঁদের মাঝখানে, সরি পৃথিবী পৃষ্ঠ চাঁদের মাঝখানে, ভালো করে বুঝো। এটা মনে করো পৃথিবী, এটা হচ্ছে পৃথিবী, এটা কি পৃথিবী, ম্যাস অফ আর্থ, এটা পৃথিবী মানে আর্থ, ঠিক আছে। এটার বর হবে ম্যাস অফ আর্থ। তো এই পৃথিবী থেকে পৃথিবী পৃষ্ঠ চাঁদের মাঝখানে যে বিন্দুতে আমাদের কি হয়েছে, আচ্ছা এটাতে দেখো চাঁদ পৃথিবী থেকে এত কিলোমিটার দূরে অবস্থিত, এটা বলছে, ঠিক আছে। চাঁদ পৃথিবী থেকে এত কিলোমিটার দূরে, চাঁদ পৃথিবী থেকে এত কিলোমিটার দূরে। চাঁদের বড় ব্যাসার্ধ দেওয়া আছে, পৃথিবীর ব্যাসার্ধ বড় ব্যাসার্ধ আমরা জানি মোটামুটি, ঠিক আছে। পৃথিবী পৃষ্ঠ ও চাঁদের মাঝখানে যে বিন্দুতে পৃথিবী ও চাঁদ কর্তৃক আকর্ষণ বল সমান, পৃথিবী হতে ওই বিন্দুর দূরত্ব কত? আচ্ছা, সো এটা পৃথিবী, এটা মনে করো চাঁদ, ঠিক আছে, এটা চাঁদ। তো চাঁদ থেকে মানে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব বলছে, দেখো ভালো করে বুঝো, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব, এটা আসলে তোমাদের খুব কম আসে, তারপর আমি দিলাম পৃথিবী থেকে চাঁদের দূরত্বটা বলছে তোমাকে। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত? 3.9 ইন্টু 10⁵ কিলোমিটার, ঠিক আছে। এটাকে যদি মিটারে নেও এক্স্যাক্টলি, তাহলে 10⁸ মিটার হবে, স্বাভাবিকভাবে 10⁸ মিটার হবে, যেহেতু কিলোমিটারে দেওয়া, মিটারে নিলে হবে 3.9 ইন্টু 10⁵ এর সাথে আরো 3 এড হবে, 10⁸ মিটারই হবে, কিলোমিটার থেকে মিটারে নিয়েছি, 1000 দিয়ে গুণ দিছি। তো পৃথিবী পৃষ্ঠ চাঁদের মাঝখানে যে বিন্দুতে পৃথিবী ও চাঁদ কর্তৃক আকর্ষণ বল সমান, মনে করলাম এটা একটা নির্দিষ্ট বিন্দু পি বিন্দু। এই পি বিন্দুতে একটা বস্তু রাখলে পৃথিবী যে বলে আকর্ষণ করে, চাঁদও সেম বলে আকর্ষণ করে, ঠিক আছে। এটাই পি হচ্ছে নির্দিষ্ট একটা বিন্দু, ঠিক আছে। ওকে, সো এখানে মনে করো হচ্ছে আমরা এম বলে একটা বস্তু রাখলে পৃথিবী ওটাকে যে বলে আকর্ষণ করে, চাঁদও সেম বলে আকর্ষণ করে। তো আমরা যদি ধরি পৃথিবী থেকে এটার দূরত্ব যদি এক্স ধরি, পৃথিবী থেকে যদি এটার দূরত্ব এক্স ধরি, তাহলে চাঁদ থেকে এই বিন্দুর দূরত্ব কত হবে? এগুলো তোমরা চ্যাপ্টার 10-এ পড়বা। চ্যাপ্টার 10-এ ওই যে ইয়ের ক্ষেত্রে কি বলে, ওই যে চার্জ দুইটা তড়িৎ তীব্রতা যখন পড়বা তখন এগুলা ইয়ে হবে। আচ্ছা, তো দেখো পুরো দূরত্ব হচ্ছে 3.9 ইন্টু 10⁸ মিটার। এটা যদি এক্স হয় তাহলে এটা হবে 3.9 ইন্টু 10⁸ মাইনাস এক্স, স্বাভাবিক। পুরো দূরত্বটা হচ্ছে 3.9 ইন্টু 10⁸। এটা এক্স হইলে এটা হবে, ওইটা থেকে এক্সট্রা বিয়োগ দিলে যা আসে ওইটা, এই পার্টটা, ঠিক আছে। তো এইবার এই পি বিন্দুতে আমরা কি ধরছি, ধরি পি বিন্দুতে চাঁদ কর্তৃক আর পৃথিবী কর্তৃক আকর্ষণ বল সমান। ধরি পি বিন্দুতে চাঁদ ও আকর্ষণ বল সমান, আমরা এটাই ধরছি, ঠিক আছে। তো পৃথিবী কর্তৃক ওইটার আকর্ষণ বল, ঠিক আছে, পৃথিবী কর্তৃক আকর্ষণ বল মানে ওই বিন্দুটাতে পৃথিবী কর্তৃক আকর্ষণ বল যদি আমাদের F1 হয়, বা এটাকে পৃথিবী কর্তৃক আকর্ষণ বল, এটাকে আমরা FE ধরি, ঠিক আছে। তো কি হবে, আকর্ষণ বল কি G ইন্টু M1 M2 বাই ডি স্কোয়ার, ঠিক আছে। সো M অফ E হবে, মানে ভালো করে বুঝো সূত্র কি, সূত্র হচ্ছে F ইজিক্যাল টু G ইন্টু M1 M2 বাই ডি স্কোয়ার। তো এখানে
পৃথিবী কর্তৃক আকর্ষণ বলে এফ অফ ই ধরলাম, ঠিক আছে, বা F1ও ধরতে পারি আমরা চাইলে, বা এফ অফ ই ধরি, জি এর জায়গায় জি আছে। M1টা হবে এই যে পৃথিবীর ভর, মানে পৃথিবীর ভর, কিন্তু M2 কি এই যে এই বস্তুটার ভর আর কি, যে এম ভরটা রাখছি এটা। ডি কত, এদের মধ্যবর্তী দূরত্ব এক্স, তাহলে এক্স স্কোয়ার। এটা হচ্ছে আমাদের পৃথিবী কর্তৃক ওই বিন্দুতে কোনো বস্তুর আকর্ষণ বল। সেম ভাবে আমরা এখন কি করব, চাঁদ কর্তৃক আকর্ষণ বলটা বের করব। চাঁদ কর্তৃক আকর্ষণ বল, এটাকে যদি হচ্ছে আমরা এফ অফ মুন ধরি, তাহলে এবার জি অফ এম হবে এম অফ মুন ইন্টু কার সাথে, স্মল এম, মানে এই চাঁদের ভর আর এই বস্তুর ভর, ঠিক আছে। M1 চাঁদের ভর, M2 এই বস্তুর ভর, মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এই পুরোটা 3.9 × 10⁸ - x, এটা মধ্যবর্তী দূরত্ব। তো মধ্যবর্তী দূরত্ব স্কয়ার হয়, তো এটার উপর স্কয়ার। তো এইবার শর্ত মতে ধরছি এই যে এই পি বিন্দুতে যে আকর্ষণ বল দুইটা, চাঁদ কর্তৃক আকর্ষণ, পৃথিবী কর্তৃক আকর্ষণ বল, চাঁদ কর্তৃক আকর্ষণ বল, দুইটা পরস্পর সমান। তাহলে আমাদের শর্ত মতে কি ভাইয়া, এই এফ অফ ই আর এফ অফ এম পরস্পর সমান। এবার এফ অফ ই কি ছিল, জি এম ই ডিভাইডেড বাই, সরি এম ইন্টু এম ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, এটা ছিল। এটা কি ছিল, জি ইন্টু এম অফ এম ইন্টু স্মল এম ডিভাইডেড বাই 3.9 × 10⁸ - x স্কোয়ার, এটা ছিল, এতটুকু ছিল, বুঝতেছো, এইভাবে ছিল। তো এইবার দেখো এটা কাটা, মানে এই নিয়মেই তুমি করবা, এটা কাটা। এরপরে তুমি, তোমার কাজ হচ্ছে এক্স বের করা, দূরত্বটা বের করা, যে মানে পৃথিবীও তো ওই বিন্দুর দূরত্ব কত, এজন্য আমরা পৃথিবী থেকে ওই বিন্দুর দূরত্ব এক্স ধরছি না, পৃথিবী থেকে ওই বিন্দুর দূরত্ব, পৃথিবী থেকে ওই বিন্দুটার দূরত্ব এক্স ধরছি, এক্সটাই আমরা বের করবো। তারপর কি করতে পারি আমরা চাইলে ক্রস মাল্টিপ্লিকেশন করতে পারি, বা দেখো আমরা একটু ক্রস মাল্টিপ্লিকেশন করি, এটাকে এইখানে আনি 3.9 × 10⁸ - x স্কোয়ার, নিচে আছে এক্স স্কোয়ার অনলি, এখানে আছে এম অফ এম মানে চাঁদের ভর, আর পৃথিবীর ভরটাকে এইখানে আনলাম। তো এইবারে কি আসে দেখো একটু, আমরা একটু হিসাব করে দেখি। এবার সব ভরটর বসাইতে হবে, বুঝছো। এই দুটাকে আমরা একবারে স্কোয়ার লিখে বলতেছি, 3.9 × 10⁸ - x ডিভাইডেড বাই এক্স, দুইটা স্কোয়ার আছে তো একটা স্কোয়ারে নিয়ে নিলাম। এবার চাঁদের ভর দেওয়া আছে তোমার, কিন্তু এই যে চাঁদের ভর হচ্ছে 7.3 × 10⁻22 কেজি, চাঁদের ভর কি 7.3 × 10⁻22 কেজি, আর পৃথিবীর ভর হচ্ছে 6 × 10⁻24 কেজি। আমরা যতদূর জানি পৃথিবীর ভরটা কি 6.6 × 10⁻24 কেজি, বাট এক্স্যাক্টলি হচ্ছে 5.975 বা 5.98 অনেকে লিখেছে, 5.98 × 10⁻24 কেজি লিখতে পারো, বা 6 × 10⁻24 কেজি লিখলেও ভুল হবে না, বিকজ সবগুলো ইউজ করা যায়, সবগুলোই, বাট এক্স্যাক্ট মানে হচ্ছে 5.975 সামথিং সামথিং এইভাবে। ওকে, এবার কি করতে পারি, 3.9 × 10⁸ আছে, মাইনাস এক্সও আছে, নিচে এক্সও আছে, এ স্কোয়ারটা ওই পাশে রুট হয়ে যেতে পারে, রুট ওভার, এটা আগে ভাগ দিই আমরা 7 পয়েন্ট। আচ্ছা এইভাবেই থাকুক, দেখো একটা জিনিস আমি তোমাদের সহজ করে দিই হিসাবটা, এইভাবেই থাকুক, নাইলে এগুলো ইয়েতে চলে আসবে, বা আনতে পারো, ঝামেলা তো নাই, তোমার ইচ্ছা তো করতে পারো। আমরা এইভাবেই করি, এইভাবে এটাকে আগে মানে ভগ্নাংশতে ইয়ে করি, 7.3 × 10⁻22 ডিভাইডেড বাই 5.98 × 10⁻24, এটা আসতেছে 0.0122, এতটুকু রাখলাম। এইটা পরে এই স্কোয়ারটা ওই পাশে গেলে রুট হয়ে যাবে, এটার উপর রুট হয়েছে, বুঝছো, এটাকে ভগ্নাংশ করে এটা পাইছিলাম, স্কোয়ারটা রুট হয়ে গেছে। এবার রুট ওভার আনসার যদি করি, দেখো এখানে আসতেছে কি 3.9 × 10⁻8 - x, নিচে আছে x, এটাকে যদি রুট ওভার করি তাহলে আসবে 0.11, কোথায় আসবে 0.11, ঠিক আছে, 0.1100 বা 0.111 দিয়ে দেবো হবে আর কি, বা 0.11 বা 0.111 হবে। তো এইবার তুমি আর গুণন করো, আর গুণন করলে দেখো আমরা পাইতেছি 0.11x ইজিক্যাল টু ওই পাশে কি পাইতেছি 3.9 × 10⁻, মানে আর গুণন করো, এটার সাথে এটা গুণ হবে, এটার সাথে এটা নিচে যে 1 আছে এটা গুণ হবে, তো এটা আর কোনো চেঞ্জ নেই, 8 - x আছে। তো এরপরে এক্সটা ওই পাশে প্লাস হয়ে আসলো, তো 0.11x আছে, মাইনাস এক্সটা প্লাস এক্স হয়ে আসলো, এখানে আছে 3.9 ×
8। তো এবারে কি করতে পারো, এই দুইটা যদি যোগ করো তাহলে 1.11x হবে। এখানে আছে 3.9 ইন্টু 10⁸। তো এইবার এক্স চলে আসবে, দেখো এক্স ইজ ইকাল টু 3.9 ইন্টু 10⁸ আছে, এই 1.11টা নিচে ভাগ হয়ে গেল। তো এটা হিসাব করলে কত হয় দেখো, 3.9 ইন্টু 10⁸ ডিভাইডেড বাই 1.11, তো এটা আসতেছে 3.51 ইন্টু 10⁸ মিটার। এক্স এইটা আসছে মানে কি, এই যে বলছিল পৃথিবী থেকে ওই বিন্দুর দূরত্ব কত, ওই বিন্দুর দূরত্ব পৃথিবী থেকে ওই বিন্দুর দূরত্বটা এক্স ধরছিলাম, এক্স এর মান কত আসছে, এক্স এর মান আসছে আমাদের 3.51 ইন্টু 10⁸। যদি আবার পৃথিবী থেকে ওই বিন্দুর দূরত্ব কত, 3.51 ইন্টু 10⁸ মিটার। বলো বুঝছি এতটুকু? এতটুকু কি বোঝা গেছে? আশা করি বুঝতে পারছো। এইবার একদম সর্বশেষ কোশ্চেনটাতে যাই, এটার পরে আমাদের আর কোনো সিকিউ নেই। এটা ভেবে আমি করে দিছিলাম, এটা একজন লোকের ভর 50 কেজি, তিনি অন্য একটি গ্রহের পৃষ্ঠে অবতরণ করে বেশ হালকা অনুভব করেন। পৃথিবীর ভর ওই গ্রহের ভরের 81 গুণ এবং পৃথিবীর ব্যাসার্ধ তার ব্যাসার্ধের 4 গুণ। বলছে গ্রহটির পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ কত। সো অনেক স্ট্যান্ডার্ড একটা ম্যাথ আসলে, বুঝছো? এগুলা বোর্ডে স্বাভাবিক যে বোর্ডগুলো আছে এগুলো যদি তুমি না বুঝো, শেষের দুইটা যদি কমও বুঝো, এগুলো আসলে মানে বোর্ডে এক্সামে আসার সম্ভাবনা খুবই কম। মানে যে বোর্ডগুলোতে কঠিন করে, কুমিল্লা বোর্ড, যশোর বোর্ড বা যেগুলোতে কঠিন করে, একদম কঠিন করলে এগুলা দিতে পারে। এগুলা কলেজ অ্যাডমিশন আসবে, নটর ডেম বা এই টাইপের কলেজ অ্যাডমিশনে, ঠিক আছে? তো এগুলো যদি আপাতত নাও বুঝো, কষ্ট হয়, ঝামেলা নাই, এই দুইটা না বুঝলেও হবে, মানে না পারলেও তো হবে, তোমার চলবে, তুমি ফুল 100% প্রিপারেশন তোমার থাকবে, ঠিক আছে? বাট এগুলো করাইতেছি কেন, যাতে কোনোদিনও যাতে আটকে না যাও যদি আসে আর কি। বাট আসার সম্ভাবনা একদম মনে করো 1%, ঠিক আছে? তো এই টাইপের একটা ম্যাথ করছিলাম, দেখো পৃথিবীর বর ওই গ্রহের বরের 81 গুণ। মনে করো আমাদের পৃথিবীর বর এম অফ ই, ঠিক আছে? ওই গ্রহ যেটা, গ্রহটাকে হচ্ছে যে কোনো একটা গ্রহ মনে করলাম, গ্রহটা হচ্ছে কি ধরা যায়, গ্রহ এম অফ জি ধরলাম, একটা গ্রহ জি, ঠিক আছে? পৃথিবীর বরটা হচ্ছে, দেখো পৃথিবীর বর ওই গ্রহের বরের 81 গুণ। ওই গ্রহটাকে আমরা এক্স ধরি, ভালো হবে, ঠিক আছে? তো পৃথিবীর বরটা ওই গ্রহের যে বর আছে, এই গ্রহের বরের 81 গুণ, ঠিক আছে? পৃথিবীর বরটা ওই গ্রহের বরের 81 গুণ। পৃথিবীর ব্যাসার্ধ তার ব্যাসার্ধের 4 গুণ, মানে পৃথিবীর ব্যাসার্ধ যেটা, এটা ওই যে গ্রহটা আছে ওই গ্রহের ব্যাসার্ধের 4 গুণ, ঠিক আছে? তো এখান থেকে আমরা চাইলে করতে, দেখো এটাকে আমরা চাইলে লিখতে পারবো এম অফ এক্স নিচে আসলো, এখানে আছে 81, এটাতেও লিখতে পারবো আর অফ ই উপরে আছে, আর অফ এক্স নিচে আসলো, এটা সমান আসছে 4, এটা এবং এটা পাইলাম, ঠিক আছে? গ্রহটির পৃষ্ঠ অভিকর্ষজ ত্বরণ বের করো। দেখো তো ফার্স্ট অফ অল পৃথিবীর পৃষ্ঠ অভিকর্ষজ ত্বরণ কি হবে, জি অফ ইজ ইকুয়াল টু gm/r²। সব পৃথিবীর এটা ইউজ হয়েছে। ওই গ্রহের পৃষ্ঠ অভিকর্ষজ ত্বরণ যদি জি অফ এক্স হয়, ভালো করে গ্রহটাকে এক্স ধরছিলাম, গ্রহটি হচ্ছে এক্স ধরলাম, গ্রহটি সমান এক্স, ঠিক আছে? ওকে, তো গ্রহটিতে যদি জি অফ এক্স হয়, দেখো গ্রহটিতে যদি তোমার গ্রহটির অভিকর্ষজ ত্বরণ জি অফ এক্স হয়, তাহলে এটা কি হবে, জি অফ এম এক্স ডিভাইডেড বাই আর অফ এক্স স্কোয়ার, এইটাই, ঠিক আছে? তো এখান থেকে তুমি কি করতে পারো বলো, এখান থেকে তুমি কি করতে পারো? এখান থেকে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, দেখো এবার আমরা দুইটা তুলনা করব। এবার জি অফ এক্স ডিভাইডেড বাই, আমরা তো কি করব, গ্রহটি পৃষ্ঠ অভিকর্ষজ ত্বরণ মানে জি অফ এক্স বের করব। তো এটাকে ধরলাম 2 নং সমীকরণ, এটাকে 1 নং সমীকরণ। তো দেখো ইজিলি 2 নংকে 1 নং দিয়ে ভাগ করলে তোমার আনসার চলে আসবে। এটা আমি আগে বুঝিয়েছিলাম তোমাদের, ঠিক আছে? তো জি অফ এক্স কত, জি অফ এক্স হচ্ছে জি এম এক্স ডিভাইডেড বাই আর এক্স স্কোয়ার, আর জি অফ ই হচ্ছে জি এম অফ ই ডিভাইডেড বাই আর অফ ই স্কোয়ার। এখান থেকে দেখো আমরা পাই জি অফ এক্স ডিভাইডেড বাই জি অফ ই ইজ ইকুয়াল টু জি এম অফ এক্স ডিভাইডেড বাই আর অফ এক্স স্কোয়ার। এই বাঘটাকে ইন্টু করলে এটা উল্টে যাবে, আর অফ ই স্কোয়ার উপরে যাবে, জি অফ এম ই আসলে নিচে আসবে, ঠিক আছে? জি এ কাটা। তো এখান থেকে আমরা পাইতেছি, দেখো এম এক্স বাই এম ই এখানে লিখলাম, আর আর ই বাই আর এক্স,
RE/RX, দুইটার উপর স্কোয়ার আছে, একসাথে স্কোয়ার লেখা আছে, এইভাবে লিখলাম আর কি। তো এখন আমরা একটা জিনিস করতে পারি, দেখো পৃথিবীর এটা তো আমরা অবভিয়াসলি জানি, পরে আমরা বসাইতে পারবো, ঝামেলা নেই। তো g(x/g(e) দিলাম এখানে, g(x)টা আমরা বের করতে চাই আর কি, ঠিক আছে। তারপর তো এইভাবেই লিখি এটাকে, তো দেখো mx/me, me/mx যদি 81 হয় তাহলে অবভিয়াসলি এটাকে যদি mx কে উপরে আর me কে যদি নিচে আনে তো এটা উল্টে যাবে, এটা হয়ে যাবে 1/81, মানে এটা নিচের 1 উপরে যাবে, 81 নিচে চলে আসবে, মানে উল্টা হয়ে যাবে। তো mx/me হবে আমাদের 1/81, আর RE/RX তো 4 দেওয়া আছে, 4 পরে এটার উপর স্কোয়ার আছে, স্কোয়ারও দিলাম। তো এটা এবার হিসাব করো, g(x/g(e) কত আসলো, 1/81 ইন্টু 4 স্কোয়ার, তো এটা কত আসছে, এটা আসছে আমাদের 0.197। এখান থেকে g(x) যদি হিসাব করি তাহলে 0.1975 আর কি, 75 ইন্টু g(e) আসবে, আর এই g(e) মানে কি 9.8, পৃথিবীর অভিকর্ষীয় ত্বরণ তো আমরা জানি, তো এটা হিসাব করলে আসতেছে 1.935 বা 936 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো তোমার কোয়েশ্চেন হচ্ছে গ্রহটির পৃষ্ঠ অভিকর্ষীয় ত্বরণ মতো, গ্রহটির পৃষ্ঠ অভিকর্ষীয় ত্বরণ এইটা, ঠিক আছে, বোঝা গেছে। এরপরে এই কোয়েশ্চেনটা বলছে লোকটি গ্রহটিতে গিয়ে কত ওজন হারাবেন, ঠিক আছে। তো এটা আগে ফার্স্টে বের করি, লোকটি গ্রহটিতে গিয়ে কত ওজন হারাবে। সো ফার্স্টে দেখি আমরা পৃথিবীতে ওজন কত। সো পৃথিবীতে ওজন, লোকটির পৃথিবীতে ওজন হবে W = mg, ঠিক আছে, পৃথিবীতে ওজন। সো তার লোকের বর তো বস্তু, মানে লোকের বর চেঞ্জ হবে না, বল কখনো চেঞ্জ হয় না, চাঁদে গেলেও চেঞ্জ হয় না, পৃথিবীতে গেলেও চেঞ্জ হয় না, ঠিক আছে। তো পৃথিবীতে ওজন হবে তারপর ইন্টু পৃথিবীর অভিকর্ষীয় ত্বরণ, ঠিক আছে, বুঝতেছো তো। তারপর 50 কেজি, পৃথিবীর অভিকর্ষীয় ত্বরণ 9.8, এটা কত আসলো দেখো, 50 × 9.8, এটা আসলো হচ্ছে 490 নিউটন। আর গ্রহটিতে ওজন কত বের হবে, গ্রহটিতে ওজন যদি W কি হয় ভাইয়া, গ্রহটিতে ওজন W অফ, গ্রহটিকে আমরা x ধরছিলাম, তো এটা হবে mg(x). সো m হচ্ছে 50, g(x) কত, গ্রহটিতে ইয়ে হচ্ছে 1 পয়েন্ট কত পাইছি, 1.936, তো এটা হিসাব করলে কত, 50 × 1.936, এটা আসতেছে 96.8 নিউটন। তো লোকটি গ্রহটি থেকে কত ওজন হারাবে, তাহলে হারানোর ওজন তুমি পেয়ে যাবে একটা থেকে আরেকটা বিয়োগ দিলে। পৃথিবী ওজন কি ছিল, এত ছিল, গ্রহটি থেকে ওজন পেয়েছে মাত্র এত, বিয়োগ করলে কতটুকু হারাইছে এটা পেয়ে যাবা। তো হারানো ওজন হবে 490 - 96.8, এটা আসবে 393.2 নিউটন, এটা হচ্ছে তার হারানো ওজন, বুঝতেছ, বলছে না হারানো ওজন। লোকটি থেকে গ্রহটি থেকে কত ওজন হারাবে না, এটাই হারাবে। আচ্ছা, তারপর কত হলে গ্রহে যে ওজন পরিমাপ করা হয়েছিল পৃথিবীতেও পরিমাপকৃত ওজন তার সমান হবে। আচ্ছা, সো গ্রহে তার ওজন ছিল এইটা, ঠিক আছে। তো তার বোর্ডটাকে কত হলে, মানে তার বোর্ডটা মনে করো কত পরিবর্তন করলে বা কত হইলে পৃথিবীতেও আইসা সে সেম ওজনটা ফিল করবে আর কি, ঠিক আছে। এখন তো তারপর 50 কেজি আছে, 50 কেজি দিয়ে সে এত ওজন ফিল করছে, ঠিক আছে। এবার তারপর কত হলে গ্রহে যে ওজন পরিমাপ করা হয়েছিল পৃথিবীতেও পরিমাপকৃত ওজন তার সমান হবে। তো মনে করি তার বর কত হইলে, তো পরিবর্তিত বর মনে করো ওরা তারা চেঞ্জ করতেছে আর কি, মানে অটোমেটিক চেঞ্জ হয় না, মানে বরটা চেঞ্জ করতেছে যাতে পৃথিবীর সাথে মানে পৃথিবী এবং এই গ্রহের ওজনটা মিল হয় আর কি, মানে গ্রহের যে ওজনটা ফিল নিয়েছে পৃথিবীতেও যাতে সেম ওজনটা ফিল হয়, এটার জন্য বরকে চেঞ্জ করতে হবে, ঠিক আছে। এখানে বলছে তার বর কত হলে, এমনিতে কিন্তু বর 50 কেজি থাকলে পৃথিবীতেও বর সেম, ছাদেও গেলেও বর সেম থেকে, ওজনের ডিফারেন্ট হয়, বাট এখানে তারা ম্যানুয়ালি বরটাই চেঞ্জ করতেছে, ঠিক আছে। তো পরিবর্তিত বর ধরলাম হচ্ছে আমরা m', তো এটা আমরা বের করব। আমরা জানি W, দেখো এইবার
পৃথিবীতেও সেম ভর করতে হবে, পৃথিবীতেও ওজন সেম করতে হবে গ্রহটির ওজনের সমান। সো ডাব্লিউ ইকুয়াল আমরা জানি mg, সো m প্রাইম জি ধরলাম, ঠিক আছে। তো এবার পৃথিবীতে কত ওজন ফিল করাইতে হবে, পৃথিবীতে পরিমাপিত ওজন কার সমান হইতে হবে, এই গ্রহে যে ওজন পাইছিল 96.8, এটা 96.8, m প্রাইম কত এটা বের করব। আর পৃথিবীর তো জি আছে, তো এখান থেকে দেখো চলে আসবে m প্রাইম সমান 96.8 আছে, এটার নিচে জি ভাগ হয়ে আসবে, এটার নিচে জি আসলো, তো মান বসো 96.8 ভাগ জি এর মান হচ্ছে 9.8, হিসাব করলে এটার ওজন পেয়ে যাবো, বস্তুর ভর, পরিবর্তিত ভর বা ভর কত হইতে হবে এটা পেয়ে যাব। তো এটা আসতেছে 9.878 কেজি। তো বস্তুর ভর কত করতে হবে, দেখো বস্তুর ভর করতে হবে এতটুকু, 9.878 কেজি যদি করো তাহলে গ্রহতে যে ওজন ফিল নিয়েছিল পৃথিবীতেও সেম ওজনটা ফিল করতে পারবে। বুঝা গেছে? তো আশা করি বুঝছো, এগুলা রিপিট করতেছি না, তোমরা পারবা, আর না বুঝার কিছু নাই আর কি। মানে এই জিনিসটা হচ্ছে এরকম, মানে কোয়েশ্চেনটা হচ্ছে দেখো তার ভর কত হলে গ্রহে যে ওজন পরিমাপ করা হয়েছিল পৃথিবীতেও পরিমাপিত ওজন সেম হবে, মানে তার গ্রহে এই ওজনটা পরিমাপ করে আসছিল, এইবার সেম ভর নিয়ে যদি পৃথিবীতে আসে তাহলে তো অবভিয়াসলি পৃথিবীতে ওজন বেশি হয়ে যাবে। তো এবার পৃথিবীতে যদি এই ওজনটাই ফিল করাইতে চায়, এই ওজনটাই যদি ফিল করাইতে চায় তাহলে তার ভরটাকে কতটুকু করতে হবে, মানে পরিবর্তন করে নতুন ভর কত করতে হবে, নতুন ভরটা এটা করতে হবে, এটা করলেই তার হচ্ছে গ্রহে যে ওজন ফিল পাইছিল 50 কেজির জন্য, যে ওজন ফিল পাইছিল পৃথিবীতে এই কেজির জন্য সেম ওজনটা ফিল পাবে। ঠিক আছে, বুঝা গেছে? বুঝছি আমরা, আশা করি বুঝা গেছে। ঠিক আছে, সো এখন আমরা দেখি সামনে মেবি সংক্ষিপ্ত প্রশ্ন, এই যে। তো সংক্ষিপ্ত প্রশ্নের জন্য আলাদা আরও একটা ক্লাস নেই, ভালো হবে, পুরো সংক্ষিপ্ত প্রশ্ন আলাদা থাকলো। ঠিক আছে, ওকে। তাইলে এবার আমরা যেটা পাইলাম, তোমরা কি বুঝছো বা যে পড়াইছি পুরো সিকিউ, এবার তোমরা নিজেরা প্র্যাকটিস করো। আমি অনেক হাই ভোল্টেজ সিকিউ করাইছি যেগুলো তোমরা গাইডেও পাবা না। তো দ্যাট মিনস সিকিউ সলভিং সব শেষ। এটা লেকচার 5 ছিল মেবি, লেকচার 4-5 মিলে হচ্ছে পুরো সিকিউ আর কি। পুরো সিকিউ পার্টটা হচ্ছে 2টা লেকচার হয়েছে, লেকচার 4 আর লেকচার 5-এ, যে এটা হচ্ছে আজকের ক্লাস ছিল লেকচার 5 সিকিউ সলভিং পার্ট 2 আর কি। তো পুরো সিকিউটা শেষ। ভালো করে একটা জিনিস দেখো, এই যে বল চ্যাপ্টারটা, একটা জিনিস বুঝো, আমি এত সিকিউ কেন সলভ করাইলাম, এত সিকিউ পায়া কেন সলভ করাইলাম, এটার একটা মাত্র কারণ, সেটা হচ্ছে তোমরা আসলে নিজে থেকে প্র্যাকটিস ওইভাবে করো না। এজন্য যত ধরনের সিকিউ আছে প্রত্যেকটা টাইপের সিকিউ আমি তোমাদেরকে করাইছি, এক্সট্রাও করাইছি। বেসিকে তো ম্যাথ করাইছি, এক্সট্রা এখানে এসে সিকিউ করাইছি, যাতে প্র্যাকটিসটা হয়ে যায়, মানে একদম তোমাদের মুখে তুলে দিতেছি। বাট তারপরেও এই মুখে তুলা খাবারটাও তুমি খাইতে পারবা না, আমি তোমাকে একদম মুখে তুলে দিতেছি, ওইটাও খাইতে পারবা না যদি না তুমি নিজে প্র্যাকটিস করো। তুমি যদি নিজে প্র্যাকটিস না করো, এই ক্লাসগুলা করার পরেও তুমি পরীক্ষায় আনসার করতে পারবা না। যদি তুমি নিজে গাইড, গ্রামার, যেইটাই আসুক, কোয়েশ্চেন যেইটাই থাকুক না কেন তোমার সামনে, ওইটা বের করে সলভ যদি না করো, নিজে যদি কোয়েশ্চেন প্র্যাকটিস না করো, নিজে যদি সিকিউ প্র্যাকটিস না করো, তাহলে এই ক্লাস করার পরেও তুমি পরীক্ষায় আনসার করতে পারবে না। তুমি আসলে দেখবা ভাইয়া যা ক্লাসে পড়াইছো ওইগুলোই পরীক্ষায় আসছে, বাট তুমি আনসার করতে পারতেছো না যদি না নিজে প্র্যাকটিস করো। এই জন্য বলবো, যাও, এখন তো শেষ, সিকিউ তো সব করেই দিছি, আর নাই, এটা সিকিউ শেষ, সিকিউ বের করো, প্র্যাকটিস করো, প্র্যাকটিস করো। ঠিক আছে, ভালো থাকো। এতটুকুই সংক্ষিপ্ত প্রশ্ন দিব, আমাদের চ্যাপ্টার 4 শুরু হবে আজকে থেকেই। ভালো থাকো, আল্লাহ হাফেজ।